আপনার কমাস চলছে? আমার কমার্স চলছে মানে? আমি এখনো অবিবাহিত। আপনার থেকে আমি বিয়ের খবর শুনতে চাইনি, কমাস চলছে সেটা বলুন। নীরব কথাটা বলতেই নিধির পেটের দিকে তাকালো। নিধি ভীষণ কনফিউশনের মধ্যে পড়ে যায় নীরবের কথায়। চাকরির ইন্টারভিউ দিতে এসে বসের মুখ থেকে এমন কথা শুনতে হবে, হয়তো নিধি এটা আশা করতে পারেনি। নিধিকে চুপ দেখে বস আবারও বলতে লাগলো, কি হলো, চুপ করে আছেন কেন? আপনার কোনো অভিজ্ঞতা নেই এক কাজে? ও, আপনি এই কথাটা বলেছেন? জি স্যার, 6 মাসের অভিজ্ঞতা আছে। আচ্ছা ম্যাম, আপনার সাইজটা কত? আমার সাইজ কত মানে? কিসের সাইজ? কিসের সাইজ বুঝতে পারছেন না বুঝি? না স্যার, বুঝতে পারিনি। আপনার এই উদ্ভট প্রশ্নের মানেটাই আমি বুঝতে পারছি না। আপনার মতো নিচু একটা লোকের অফিসে কাজ করার কোনো ইচ্ছা আমার নাই। ইন্টারভিউ হলে আপনি এতটা নোংরা প্রশ্ন করতে পারেন? আপনার মন মানসিকতা কেমন হবে সেটা সম্পর্কে একটু হলেও বুঝতে পারছি আমি। যত সব। নিধি রাগ দেখিয়ে নিজের আসন থেকে উঠে পড়ল। নীরব নিধির দিকে কৌতূহলপূর্ণ দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। এই মেয়ের রেগে যাওয়ার কারণটা নীরবের বোধগম্য হলো না। নীরব কিছু একটা ভেবে নিধিকে উদ্দেশ্য করে পুনরায় বলতে লাগলো, এই মিস, আপনি এত রেগে গেলেন কেন? আর আমি আপনাকে নোংরা কথা বলেছি মানে? আমায় ক্লিয়ার করে বলুন। শাট আপ, ওকে? আপনার সাথে কথা বলার মতো কোনো ইচ্ছা আমার নেই। বুঝতে পারলাম না, আপনার হাইট জিজ্ঞেস করে আপনি এতটা রেগে গেলেন কেন? আপনি আমার হাইট নাকি ওগুলোর সাইজ জানতে চেয়েছেন আমি বুঝি না ভেবেছেন? আপনার ওগুলো মানে? এই দেখুন, প্রশ্নপত্রে যা লেখা আছে তাই জিজ্ঞেস করছি আমি। আপনার থেকে আপনার হাইটটাই জানার ছিল আমার, অন্য কিছু নয়। নীরবের শেষের কথায় নিধির টনক নড়ে। নিধি এতক্ষণ সাইজের কথা শুনে অন্য কিছু মনে করেছিল, কিন্তু আসলে তো নীরব তাকে হাইটের কথাই জিজ্ঞেস করেছে। নীরবের কথাটা শুনতেই নিধি থমকে যায়। নিধি পেছন ফিরে বসের দিকে তাকালো। প্রশ্নসূচক দৃষ্টি নিয়ে নিধি বসকে উদ্দেশ্য করে বলল, তার মানে সত্যিই আপনি আমার হাইট জিজ্ঞেস করেছেন? আমি তো অন্য কিছুই মনে করেছিলাম। আরে না মিস, আমি আপনাকে জাস্ট হাইট জিজ্ঞেস করেছি, অন্য কিছু কি জিজ্ঞেস করবো বলুন? তবে সে যাই হোক, আপনার প্রশ্ন করার ধরনটাই ভালো ছিল না। কি জানি, সঠিক বলতে পারছি না। জি স্যার, আমার হাইট হলো 5 ফুট, একদম বরাবর 5। ওকে, আপনার জব কনফার্ম, আগামীকাল থেকে জয়েন করবেন, ওকে? ওকে স্যার। নীরব নিধির সাথে আরো কিছুক্ষণ অফিসিয়াল কাজের কথা বলল। মেয়েটা ভীষণ রাগী, সেটা নীরব প্রথম সাক্ষাতেই বুঝতে পেরে গেছে। নিধি চলে যেতেই নীরব আপন মনে নিধির কথা ভাবতে লাগলো। বিধাতা খুব যত্নে এই মেয়েটাকে সৃষ্টি করেছে। এমন অপরূপ সুন্দরী নারী নীরব হয়তো এর আগে কখনো দেখেনি। নীরব একটা দীর্ঘশ্বাস ফেলে কাজ করতে লাগলো। অফিস শেষ করে নীরব নিজের বাড়ি ফিরছে। কিছু দূর গাড়ি ড্রাইভ করতেই হঠাৎ করে নীরবের গাড়ির সামনে চলে আসে একটা মেয়ে। নীরবের গাড়ির সাথে মেয়েটার এক্ষুনি ধাক্কা লেগে যেত। নীরব খুব সাবধানতার সাথে গাড়িতে কোনো মতে সামলে নিয়ে গাড়িটা সজোরে ব্রেক করলো। নীরবের ভীষণ রাগ হলো। এমন করে কেউ কি কারোর গাড়ির সামনে চলে আসে? এখনই তো কিছু একটা হয়ে যেত। নীরব গাড়ি থেকে নেমে ভীষণ কর্কশ কণ্ঠে মেয়েটাকে উদ্দেশ্য করে বলল, এই মেয়ে, চোখে কি সমস্যা আছে তোমার? দেখে চলতে পারো না? তোমাদের এমন বেপরোয়া চলাফেরার জন্য সড়ক দুর্ঘটনা হয়, আর দোষ পড়ে গাড়ি চালকের উপর। নীরবের ঝাড়ি খেয়ে মেয়েটা নীরবের দিকে মুখ ঘুরিয়ে তাকিয়ে সরি বলতে যাবে, ঠিক তখনই মুচকি হেসে ফেলল মেয়েটা। নীরবও একটু অবাক হয়ে যায়, কারণ তার সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটা আর কেউ না, সকালে নীরবের অফিসে আসা সেই রাগী মেয়েটা। নীরব নিজের রাগকে কন্ট্রোল করে নিধিকে উদ্দেশ্য করে বলল, আরে আপনি হঠাৎ করে এখানে কেন? আমি এখানেই থাকি জনাব। এই যে রাস্তার দুটো বাড়ি পর আমার বাড়ি। বাবা একটু অসুস্থ, তাই ওনার জন্য মেডিসিন নিতে এসেছি। ও, একটু সাবধানে চলাফেরা করতে পারেন না? একটু হলেই তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত। নীরবের কথায় নিধি কিছু মনে করল না। মুচকি হেসে জবাব দিল, অ্যাক্সিডেন্ট হলেই বা কি হতো, একদম নিশ্চুপে চলে যেতাম অনেক দূরে। পাগলি একটা। আচ্ছা আমি আসছি, বরং আপনাকে কি এগিয়ে দিতে হবে? নো থ্যাঙ্কস, আমি একা চলতে বেশি পছন্দ করি। তবে আপনাকে একটা চায়ের দাওয়াত দিতে হবে, তাই বলছিলাম আমার সাথে চলুন, একটু চা খেয়ে। সরি ম্যাম, আমি চা খাই না। আসছি, ভালো থাকবেন। নীরব নিজের গাড়িটা স্টার্ট করে বাড়ির দিকে রওনা দিল। নীরব নিধিও নিজের বাড়ি চলে যায়। নীরব গাড়ি ড্রাইভ করছে আর নিধির কথা ভাবছে। মেয়েটা বারবার তার সামনে চলে আসে কেন?
এই মেয়েটাকে দেখলে বুকের বাম পাশটা তার ট্রেনের ইঞ্জিনের মতো ধুকপুক ধুকপুক করতে থাকে। কেন এমন অদ্ভুত অনুভূতি হয় নীরব নিজেও জানে না। নীরব বাড়ি এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়ল। সকাল হতেই নীরব ফ্রেশ হয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে যায়। গতকাল রাতের সেই পথ ধরেই নীরব আসছে। নিধির বাড়ির সামনে গাড়ি আসতেই নীরব গাড়িটা থামিয়ে দিল। নিধির বাবা নাকি অসুস্থ। লোকটাকে একটু দেখে গেলে খারাপ হয় না, কথাটা আপন মনে বলল নীরব। নীরব ছাইপাশ না ভেবে গাড়ি থেকে নেমে চলে যায় নিধির বাড়ির সামনে। বাড়ির সামনে এসে নীরব একটু ইতস্তত বোধ করছে। ভেতরে যাবে কি না যাবে না এই দ্বিধায় ভুগছে নীরব। নীরব 2 মিনিট এমনভাবে দাঁড়িয়ে থাকতেই হঠাৎ করে নীরবের সামনে চলে আসে নিধি। নিধি নীরবকে নিজের বাড়ির সামনে দেখে খানিকটা চমকে যায় আর নীরবকে উদ্দেশ্য করে বলে, কি ব্যাপার স্যার, আপনি আমার বাড়ির সামনে হঠাৎ করে? না মানে আপনার বাড়ির সামনে দিয়ে যাচ্ছি, ভাবলাম আপনার বাবাকে একটু দেখে যাই, তাই আসলাম। ও, তো এইভাবে দাঁড়িয়ে থাকলে কি বাবাকে দেখতে পাবেন? ভেতরে আসুন। জি চলুন। নীরব নিধির সাথে তার বাড়িতে চলে এলো। বাড়ির মধ্যে আসতেই নীরব একটু অস্বস্তি বোধ করতে লাগলো, কারণ নিধির বাড়িটা নীরবের বাড়ির মতো সাজানো গোছানো নয়। নীরব আরো ভেতরে আসতেই দেখতে পেল একজন অসুস্থ লোক শুয়ে আছে আর তার পাশে বসে আছে একজন মা। এই মহিলাটি যে নিধির মা তার বলতে অপেক্ষায় রাখে না। নীরবকে দেখে নিধির মা একটু অবাক হয়ে নিধিকে বলতে লাগলো, কি রে মা, উনি কে আর আমাদের বাড়িতে কি জন্য এসেছে? মা, আসলে উনি আমার অফিসের বস, বাবাকে দেখতে এসেছে। ও। নীরব বেশ কিছু সময় ধরে নিধির বাবা মায়ের সাথে কথা বলে অফিসের জন্য বেরিয়ে যায়। নীরবের সাথে নিধিও বাড়ি থেকে বের হয়। নীরব নিধি একসাথে অফিসে আসলো। সারাদিন কাজ করার পর নীরব অফিস শেষ করে নিজের বাড়ির দিকে বেরিয়ে যায়। গাড়ি নিয়ে নিধির বাড়ির সামনে দিয়ে যাবার সময় হঠাৎ করে নীরবের চোখজোড়া আটকে যায় কোনো একটা দৃশ্য দেখে। নীরব চলতি গাড়িটা ব্রেক করে দাঁড়ালো। নীরব দেখতে পেল নিধিকে ঘিরে কয়েকটা ছেলে দাঁড়িয়ে আছে। ছেলেগুলোর কথা নীরবের কানে না পৌঁছালেও নীরব তাদের অঙ্গভঙ্গি দেখে বেশ বুঝতে পারছে যে নিশ্চয়ই খারাপ কিছু হচ্ছে ওখানে। নীরব নিজের গাড়ি থেকে নেমে নিধির দিকে এগিয়ে গেল। নিধির মুখটা একদম শুকিয়ে আছে। নীরব খানিকটা নিধির দিকে এগিয়ে যেতেই একটা ছেলে নিধির শরীরের উপর হাত রাখলো। এই দৃষ্টিটা নীরবের ভীষণ খারাপ লাগলো। নিধি ছেলেটার হাত নিজের শরীরের উপর থেকে সরিয়ে নিয়ে ওদের থেকে কিছুটা দূরে সরে যেতে চেষ্টা করলো, কিন্তু ছেলেগুলো নিধিকে দূরে সরে যেতে দিতে চায় না। একটা ছেলে নিধির কোমরের দিকে হাত বাড়িয়ে দিতেই নীরব দুম করে ছেলেটার হাত ধরে ফেললো। নীরব হাত ধরতেই ছেলেটা রেগে গেল। নীরবের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বলতে লাগলো, আবে সালা, কি হয়েছে তোর? আমাদের হাত ধরার সাহস কেমন করে হলো? জানিস আমি কে? তোদেরকে চেনার কোনো ইচ্ছা আমার নাই। একটা মেয়ের সাথে রাস্তার মধ্যে বাজে ব্যবহার করতে তোদের লজ্জা করে না? ও আচ্ছা, এই মেয়ের জন্য তোর দরদ একেবারে উতলে উঠছে না কেন রে? এই মেয়ে তোর কে হয়? কি রে ফুলটুসি, এ নতুন নাগর আবার কোথায় পেলি? ছেলেটার কথাগুলো ভীষণ নোংরা ধরনের ছিল। নিধি এই ছেলেগুলোকে আগে থেকেই জানে। রোজ রাতে বাড়ি ফেরার পথে এই ছেলেগুলো নিধিকে বিরক্ত করত। আজও তার ভিন্ন নয়। নিধি গাড়ি থেকে নামতেই ছেলেগুলো নিধির দিকে এগিয়ে এসে নিধির সাথে অসভ্যতামি করতে থাকে। আজ তো নিধির গায়ে হাত দিয়ে দিয়েছে। নিধি মাথা নিচু করে নীরবকে উদ্দেশ্য করে বলতে লাগলো, স্যার, আপনি প্লিজ এখান থেকে চলে যান। এই বখাটে ছেলেগুলোর ভাষা ঠিক না, আপনি অসম্মানিত হবেন। প্লিজ আপনি চলে যান। আমি চলে যাবো তো ঠিক আছে, কিন্তু তোমার কি হবে ওইটা আমি দেখছি। নীরব কথাটি শেষ করতেই নিধির হাত ধরে ফেলল। নিধির হাত ধরে নীরব ছেলেগুলোর সামনে গিয়ে খানিকটা এগিয়ে যেতেই একটা ছেলে এসে নীরবের হাত ধরতে ফেলল। নীরব ছেলেটার দিকে মুখ ঘুরিয়ে তাকাতে ছেলেটা তাচ্ছিল্যকর একটা হাসি দিয়ে বলল, ও সাহেব, আমাদের সামনে দিয়ে মালটাকে এমনি এমনি নিয়ে যাবি? তা তো হতে পারে না। আমাদের একটু মজা করতে দে ভাই। দেখো আমার মাথা গরম করিস না, নিধিকে যেতে দে অন্যথায়। অন্যথায় কি? দেখেছিস আমরা কতজন, আর তুই তুই একা আমাদের সাথে লড়াই করে টিকে থাকতে পারবি? তোরা 100 জন পারিস, তবে আমি তোদের থেকে বেশি শক্তিশালী, কারণ আমি একটা অসহায় মেয়েকে রক্ষা করতে এসেছি। মহান আল্লাহ তাআলা আমার সাথে আছে। তাই নাকি? আচ্ছা, আমরাও দেখি আমাদের সামনে দিয়ে তুই কেমন করে এই মেয়েটাকে নিয়ে যাস। ছেলেগুলো কথাটি শেষ করতেই নীরবের ওপর চেপে বসলো।
নীরবের শার্টের কলার ধরে নীরবকে ধাক্কা দিতে লাগলো। নীরব বারবার ছেলেগুলোকে সাবধান করছে, তবে ছেলেগুলো নীরবের কোনো কথাই শুনছে না। ছেলেগুলো ধাক্কা দিতে দিতে নীরবকে একটা দেওয়ালের সাথে লেপ্টে ধরলো। নীরব আর নিজের রাগকে কন্ট্রোল করতে পারলো না। সর্বশক্তি দিয়ে নীরব প্রথমে একটা ছেলের মুখের উপর ঘুষি মারলো, তারপর একে একে সবাইকে ইচ্ছা মতো মারতে লাগলো। নিধি অবাক হয়ে নীরবের দিকে তাকিয়ে আছে। নীরব প্রফেশনাল ফাইটারদের মতো এমন করে মারছে কেমন করে? নীরবকে সাহায্য করার জন্য কোথা থেকে যেন 3-4টি ছেলে চলে এলো। ওরাও এই বখাটে ছেলেগুলোকে মারতে লাগলো। নীরব বখাটেগুলোকে ছেলেগুলোর হাতে তুলে দিয়ে নিধির দিকে এগিয়ে এলো। নিধি মুখটা গম্ভীর করে আছে। নীরব নিধিকে উদ্দেশ্য করে বলল, কি হলো? এখন তো সব ঠিক আছে, এখন কেন মুখ ভারী করে আছেন? আজ 2-4টে ছেলেকে পিটিয়ে কি লাভ হলো? 2 দিন পরে ওদের সাথে আরো 10 জন আসবে, আর রোজকার মতো আমার মতো মেয়েদেরকে টর্চার করবে। আমার অভ্যেস হয়ে গেছে ওদের কথা শুনতে শুনতে। আপনি শুধু শুধু অপরাধ করা আর সহ্য করা দুটোই সমান অপরাধ। প্রতিবাদ করতে শিখুন। লড়াই যে করে সে কখনো ঠকে না। হুম। নীরব নিধির বাড়ি পৌঁছে দিয়ে নিজের বাড়ি ফিরে এলো। একটা মেয়ে কতটা অসহায় হতে পারে? নিজের পরিবারের চাহিদা পূরণ করতে তাদের রাতে লেট করে বাড়ি ফিরতে হয়। একটা মেয়ে হয়েও ছেলেদের মতো লড়াই করে। অথচ আমাদের সমাজে কিছু এমন ছেলে আছে যারা 2 টাকা উপার্জন করার ক্ষমতা রাখে না, অথচ রাস্তা দিয়ে চলা মা বোনের দিকে বাজে দৃষ্টি তো রাখেই, সেই সাথে করে ইফটিজিং। সত্যি, এটা পুরুষ নামের কলঙ্ক। নীরব নিধির কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লো মনে নেই। সকালবেলা নীরব অফিসে এসে নিধির জন্য অপেক্ষা করছে। কেন নিধির জন্য সে অপেক্ষা করছে সেটা নিজেও জানে না সে। বারবার অবাধ্য চোখজোড়া নিধির ডেস্কের দিকে ছুটে যাচ্ছে তার। নীরবের চোখজোড়া মনে হচ্ছে তৃষ্ণার্ত হয়ে আছে। একটিবার নিধিকে দেখার বায়নায় পাগল করে তুলেছে নীরবকে। কিছু সময় এমন ব্যাকুল হতেই হঠাৎ করে নীরবের ফোনে কল চলে আসলো। নীরব ফোনটা হাতে নিতেই দেখতে পায় নিধির নাম্বার থেকে কল এসেছে। নীরব কলটা পিক করতেই নিধি বলতে লাগলো, স্যার এসব কি? আপনিও শেষে কিনা আমার সাথে এমন করলেন? নিধির কথার মানে নীরব বুঝতে পারল না। প্রশ্নসূচক কণ্ঠে নীরব নিধিকে উদ্দেশ্য করে বলল, আমি আপনার সাথে কি করলাম? জানেন না কি করেছেন? আর কত নাটক করবেন আপনি? সত্যিটা বলে দিতে কিসের এত ভয়? আমি সত্যি বলছি মিস, আমি জানি না আপনি কি সব বলছেন। কি করেছি আমি, একটু খুলে বলুন। এই যে আপনার আম্মুকে আমাদের বাড়িতে পাঠিয়ে বিয়ের কথা বললেন, এটা কি ঠিক হলো? আমি বিয়ে করতে চাই না। আপনি একটু বোঝার চেষ্টা করুন। আমার উপর অনেক দায়িত্ব। প্লিজ স্যার, আমার কথাটা রাখুন। আপনি এই বিয়েটা না করে দিন। নিধির কথাটা কানে আসতে নীরব যেন আকাশ থেকে পড়ল। হ্যাঁ, এটা সত্যি, নীরব নিধিকে পছন্দ করে আর নিধিকেই বিয়ে করতে চায়। তবে সেটা তো নীরবের মনের মধ্যে ছিল। নীরব ভাবছে তার মনের কথা তার মা কি করে জানলো। নীরব আপন মনে মুচকি হেসে দিয়ে বলে উঠল, মা এমন একটি মানুষ হয় যার কাছে নিজের মনের অনুভূতি প্রকাশ করতে হয় না। এমনিতেই উনি সবটা বুঝতে পারেন। নীরবকে নিশ্চুপ দেখে নিধি আবারও বলতে লাগলো, কি হলো, আপনি চুপ করে আছেন যে? কিছু তো বলুন। আপনি বড্ড বেশি কথা বলেন। আমার মায়ের ইচ্ছে আর আমার ইচ্ছে এক। আপনি আপনার সকল দায়িত্ব আমার উপর দিয়ে দিতে পারেন। আমি আপনার দায়িত্ব নিজের করে পালন করতে চাই। এটা মুখে বলতে সহজ, কাজে করতে অনেক কঠিন। মনের ইচ্ছে থাকলে কোনো কিছুই কঠিন নয়। আপনি শুধু আমি মন থেকে বলুন, আপনি কি আমি পছন্দ করেন না? জানি না আমি। ফাইজলামি করিয়েন না। আপনি না করলে আমি অন্য কাউকে বিয়ে করব। বলুন প্লিজ। নীরবের কথাটা শুনে নিধি রাগে আগুন হয়ে যায়। একটা চিৎকার দিয়ে নিধি বলতে লাগলো, একদম খুন করে ফেলবো। অন্য কারোর নাম একদম মুখে আনবেন না। আমি আপনাকে পছন্দ করি না, ভালোবাসি আপনাকে। তবে তো বিয়ে ফাইনাল। প্রিপারেশন নিয়ে নিন জনাবা, আমি আসছি। সব সময় সমানে সমানে বিয়ের কথা কেন চিন্তা করতে হবে? দিন শেষে একটা অযোগ্য মানুষকে কি যোগ্য করে নেওয়া যায় না? আজকাল তুমি আমায় আদর করো না কেন? তোমার কি ইচ্ছে করে না আমায় আদর করতে? কোথায় আদর করি না? আদর তো করি। না, তুমি আদর করো না। আমার উল্টাপাল্টা কথা বোঝানোর প্রয়োজন নেই, আমি বুঝি। কি বোঝো তুমি? কিচ্ছু বোঝো না। হুম, সব বুঝি আমি। তুমি আসলেই অনেকটা বদলে গেছো। আগের মতো আমায় ভালোই বাসো না তুমি? সোহানা, আমার একটা কথা আছে তোমার সাথে, বলবো কি? কি কথা বলো? আসলে আমি তোমার কাছ থেকে ডিভোর্স চাই। আমায় ডিভোর্স দাও। সকাল সকাল পাগল হয়ে গেলে নাকি? কি সব উল্টাপাল্টা বকছো?
উল্টাপাল্টা না, আমি সত্যি কথাই বলছি। আমার ডিভোর্স চাই। রাজের কথা শুনে সোহানা অবাক হয়ে যায়। সকাল সকাল তার স্বামী এসব কি বলছে? রাজের কথার কোনো মানে সে বুঝতে পারছে না। দীর্ঘ 2 বছরের বিবাহের সম্পর্ক তাদের। এই 2টি বছর তাদের মধ্যে একটি দিনের জন্য কখনো মনের অমিল হয়নি। কিন্তু আজ হঠাৎ করে রাজ কেন ডিভোর্স চায় সেটার মানেই সোহানা বুঝতে পারছে না। সোহানা একটা ঢোক গিলে গলাটা ভিজিয়ে নিল। গলাটা শুকিয়ে গেছে তার। সোহানা একটা দীর্ঘশ্বাস ফেলে রাজকে উদ্দেশ্য করে বলল, ডিভোর্সের কারণ? ডিভোর্সের কারণ জানতে চাও? অনেক কারণ আছে। তার মধ্যে সবচেয়ে বড় কারণ হচ্ছে সন্তান না হওয়াটা। আমি বাবা ডাক শুনতে চাই, বুঝতে পারছো না কেন তুমি? কিন্তু তুমি সন্তান দিতে ব্যর্থ। তাই আমি আর তোমার সাথে সংসার করতে চাই না। আমি এই সম্পর্ক থেকে মুক্তি চাই। প্লিজ দয়া করে আমাকে মুক্তি দাও। আবার বিয়ে করে নতুন সংসার শুরু করব। রাজের কথাতে সোহানা একটা তাচ্ছিল্যপূর্ণ হাসি দিয়ে বলল, এই কারণেই তুমি আমায় ছেড়ে দিতে চাও? একটাবার কি তোমার আমার কথা মনে পড়লো না? আজ আমাদের সন্তান হচ্ছে না দেখে তুমি আমায় ছেড়ে দিতে চাও? আচ্ছা, যদি তোমার মধ্যে কোনো সমস্যা থাকে তখন কি হবে? আমি তোমায় ভালোবাসি রাজ। আমায় ছেড়ে দিয়ে হয়তো তুমি কোনো ভালো জীবনসঙ্গী পাবে, কিন্তু বিশ্বাস করো, তুমি ছাড়া আমার জীবনে আর কিচ্ছু নাই। প্লিজ আমার সাথে এমন করো না। সন্তান দিতে পারছি না সেটা আমার দোষ না। যেখানে আমার কোনো অপরাধ নেই সেখানে আমায় সাজা দিও না, প্লিজ। এত বড় সাজা আমি কি করে সহ্য করব বলো? প্লিজ রাজ, একটিবার আমার কথা ভেবে দেখো। তোমার দুঃখ বুঝতে গেলে তো আমায় সারা জীবন নিঃসন্তান হয়ে থাকতে হবে। আমি চাই না নিঃসন্তান হয়ে বাঁচতে। আমার জীবন আছে, বুঝতে পেরেছো তুমি? আমার ভবিষ্যৎ আছে। আমি পারবো না তোমার জন্য আমার জীবনটাকে নষ্ট করতে। ভয় পেও না তুমি। আমার ডিভোর্স দেওয়ার পর আমি তোমায় আবার ভালো একটা ছেলের হাতে তুলে দিব। তারপর আমি আমার নিজের জীবন শুরু করব। সো প্লিজ মুক্তি দাও আমায়। রাজ, আচ্ছা তুমি আরো একটা বিয়ে করে নাও। আমি তোমার ঘরের একটা কোণে পড়ে থাকবো। আমার কোনো সমস্যা নেই, বাড়ির সব কাজ আমি করে নিব হাসি মুখে। কিন্তু আমায় ছেড়ে দিও না। এই সমাজ বিবাহ বিচ্ছেদকে ভালো চোখে দেখে না। একটা ডিভোর্সি মেয়ে জানে ডিভোর্সের পরের জীবন কতটা ভয়ানক। প্লিজ রাজ, আমায় এত বড় সাজা দিও না। আমি তোমায় ভালোবাসি বলো। কোনো অপরাধ তো আমার নেই। আমার এটা ভাগ্যে ছিল, তাই হয়েছে। আমার কোনো ভুল নেই। আমায় ছেড়ে দিও না, আমি মরে যাব রাজ। সোহানা রাজের পায়ের সামনে হাঁটু গেড়ে বসে কান্না করছে। রাজ সোহানার চোখের দিকেও একটিবারের জন্য মুখ তুলে তাকাচ্ছে না। তাকাবেই বা কেন? রাজ যে সোহানার উপর বিরক্ত। সোহানার থেকে মুক্তি পাওয়ার জন্য সে মরিয়া হয়ে আছে। সোহানার চোখের জল আজ তার কাছে নিছক একটা কল্পনা। সোহানার চোখের জল একটুও রাজের মনের কোণে অনুভূতির জন্ম দিতে পারল না। রাজ সোহানার হাত থেকে নিজের পাটা এক ঝটকায় সরিয়ে নিল। সোহানা রাজের দিকে ছলছল দৃষ্টিতে তাকিয়ে হাত জোর করতেই রাজ সোহানার সামনে থেকে চলে যেতে লাগলো আর বলল, আমি আমার সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছি সোহানা। যদি কোনোদিনও আমাকে একটু পরিমাণেও ভালোবেসে থাকো, তবে আশা করি আমার জীবনটা সুন্দর করতে তুমি কোনো বাধা হয়ে দাঁড়াবে না। রাজ কথাটা শেষ করতেই হনহন করে বাড়ি থেকে বেরিয়ে চলে যায়। সোহানা ফ্লোরে বসে চিৎকার করে কান্না করছে। আজ তার অভিযোগও বিধাতাকে নিয়ে। বিধাতা কেন তাকে মা হবার যোগ্যতা দিল না? কেন তাকে আজ তার ভালোবাসার মানুষটির থেকে বিচ্ছেদ হতে হচ্ছে? কেন আজ তাকে তার ভালোবাসার মানুষটি অবহেলা অপমানের দুনিয়ায় নিক্ষেপ করছে? কেন তার অনুরোধ আকুতি মিনতি চোখের জল আজ সকল প্রিয়জনের কাছে মূল্যহীন? সোহানা ওই বিধাতার কাছ থেকে জবাব চায়। যদি ভালোবাসার প্রতিদান ভালোবাসা হয়, তবে তার এক বুক ভালোবাসার বিনিময়ে এত কষ্ট, এত বড় আঘাত কেন পেতে হলো? সোহানা রুমের মধ্যে বসে হাউমাউ করে কান্না করছে। হৃদয়ের দহনটা যে বড্ড বড় আকার ধারণ করে আছে। সারাদিন সোহানা ফ্লোরে বসে কান্না করেছে। সন্ধ্যা প্রায় হয়ে এসেছে। সারাদিন মুখে কিচ্ছু নেয়নি সে। ঘি বা মুখে তুলবে? আজ তার গলা দিয়ে কি খাবার নামবে? মনে হয় না নামবে। কারণ রাজ তো তার জন্য একটা বিশাল উপহার নিয়ে আসছে, ডিভোর্স পেপার। কথাটা মনে আসতেই সোহানার বুকটা মুচড়ে উঠল। সোহানা নিজেকে শান্ত করার জন্য আপন মনে ভাবছে, আচ্ছা রাজ কি আমার কোনো পরীক্ষা নিচ্ছে? এইসব কি সত্যি নাকি মিথ্যা? রাজ হয়তো মজা করে দেখেছে আমার সাথে আমি কি করি, কিন্তু রাজের তো আমার চোখের জল সহ্য হয় না। তবে তো আমি সকালে তার পা ধরে কেঁদেছি।
তখন তো ও সরাসরি বলেছে ওর মুক্তি চাই। আচ্ছা বিধাতা কি সব বদলে নিবে? আচ্ছা বিধাতা কি সব বদলে দিবে? রাজ কি এখন বাড়ি এসে আমায় বুকে জড়িয়ে ধরে বলবে ভালোবাসি? কথাটা ভাবতেই কলিং বেলটা বেশ শব্দ করে বেজে উঠল। সোহানা বসা থেকে উঠে দৌড়ে দরজার দিকে গিয়ে দরজাটা খুলে দিল। দরজা খুলতেই সোহানা দেখতে পেল রাজ দাঁড়িয়ে আছে। রাজের চোখজোড়া রক্তবর্ণ ধারণ করে আছে, চোখের পাতাটাও তার ভেজা। তবে কি রাজ নেশা করে বাড়ি ফিরেছে? কিন্তু তাকে তো দেখে নেশা করার মতো লাগছে না। সোহানাকে দরজার সামনে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে রাজ সোহানার দিকে না তাকিয়ে বলল, এখানে দাঁড়িয়ে আছো কেন তুমি? সরে যাও আমার সামনে থেকে। হ্যাঁ। আচ্ছা তুমি কি নেশা করেছো? হ্যাঁ, করেছি নেশা। কেন? কি করবে? মেরে ফেলবে আমায়? মেরে ফেলো। এক্ষুনি আমার গলায় টিপ দিয়ে আমাকে মেরে ফেলো তুমি। রাজ এইসব কি কথা বলছো তুমি? আমি তোমায় মেরে ফেলবো কেন? তাহলে তো প্রশ্ন কেন করছো? তাছাড়া তোমাকে কষ্ট করে আমায় মারতে হবে না, আমি এমনিতেই মরে গেছি। মরে গেছো মানে? রাজ বেশ কিছুদিন ধরে তোমায় আমি চিনতেই পারছি না। অনেক বদলে গেছো। কি হয়েছে তোমার? তোর তো সাহস কম না? বললাম তো, আমায় কোনো প্রশ্ন করবি না। রাজ নিজের রক্তচক্ষু সোহানার দিকে নিক্ষেপ করলো। রাজ একটা দেয়াল ধরে দাঁড়িয়ে আছে। সোহানা রাজকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলল, রাজ এইসব নেশা করার কি কারণ? আমায় বলবে একটু? তুমি জানো না এই নেশা করা আমি পছন্দ করি না। নেশা যারা করে তারা বেশি দিন বাঁচে না। আমি চাই তুমি দীর্ঘজীবী হও। প্লিজ এমন করিও না। তোমার সাথে থাকলে আমি এমনিতেই মরে যাব, তার থেকে ভালো নিজেকেই নিজে শেষ করে দেই। এতটা তিক্ততা চলে এসেছে আমাদের মাঝে। সত্যি রাজ আমি বুঝতে পারিনি। যদি বুঝতে পারতাম তবে কখনো তোমার জীবনে থাকতাম না। তো চলে যাও না, আমি তো সকালে বলেই দিলাম। চলে যাও, মুক্তি দাও আমায়, আমি একটু শান্তিতে বাঁচতে চাই, প্লিজ। আমার জন্য তুমি নিজের জীবন নষ্ট করবে তা কি করে হয়? আমি সেটা দেখতে পারবো না। পাগল একটা। তোমার জন্য আমি তো হাসতে হাসতে মরে যাব। মরতেও পারি। আর ডিভোর্স দেওয়া কি কোনো ব্যাপার নাকি? দাও না গো পেপার, দাও। আমি সাইন করে দিচ্ছি। তুমি সুখে থাকবে, এর থেকে বড় আর কি হতে পারে? দাও। সোহানা কথাটা কান্না ভেজা কণ্ঠে বলেছে। বুকটা তার ফেটে যাবে মনে হয়। কিন্তু রাজের সেই দিকে কোনো ভ্রুক্ষেপ নেই। রাজ সোহানার দিকে পেপারটা এগিয়ে দিল। সোহানার চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ছে। কলম খুঁজে পাচ্ছে না সোহানা। রাজ সোহানার সামনে দাঁড়িয়ে আছে। সোহানা কলমটা হাতে নিতেই সোহানার হাত কাঁপছে। বারবার সোহানার সেই পুরনো দিনের ভালোবাসার কথাগুলো মনে পড়ছে। যে দিনগুলো তাদের সুখে শান্তিতে কেটেছে, যে দিনগুলো তাদের ভালোবাসায় সিক্ত ছিল। আজ সেই দিনগুলো শুধুই অতীত। সোহানা রাজের দিকে কয়েকবার সোহানা এক দৃষ্টিতে তাকালো। হয়তো সে শেষবারের মতো প্রিয়জনের মুখটা দেখে নিচ্ছে। অতঃপর সোহানা ডিভোর্স পেপারে সাইন করলো। সাইন করতেই সোহানা নিজেকে আর কন্ট্রোল করতে পারল না। চোখ থেকে এমনি এমনি পানি গড়িয়ে পড়তে লাগলো তার। সোহানা কাগজটা রাজের দিকে এগিয়ে দিয়ে বেশ শক্ত গলায় বলল, রাজ, আশা করি আজকের পর থেকে আর নেশা করার প্রয়োজন হবে না তোমার। আমি সারা জীবনের জন্য তোমায় মুক্ত করে দিয়েছি। এই বাড়িতে এসেছিলাম তোমার উপর ভরসা করে। আজ সেই ভরসা করার মানুষটি যখন মুক্তি চায়, তখন আর কারোর উপর দোষারোপ করার ইচ্ছা হয় না। আসলে আমার কপালটাই খারাপ, তাই তো তোমায় সন্তান দিতে পারলাম না। আমায় ক্ষমা করে দিও তুমি। আজকের পর থেকে সোহানা নামক জীবনটাকে আজকের পর থেকে সোহানা নামক জীবটাকে তুমি দেখতে পাবে না। কোথায় যাবে? আমি তোমার জন্য ভালো একটা ছেলে দেখে তোমার বিয়ে দিব। সো প্লিজ, কোথাও চলে যেও না। সেইটুকু দয়া আর নাই বা দেখালে। আমার জীবন আমি আমার মতো ঠিক গুছিয়ে নেব। তুমি সুখে থেকো, এটাই শুধু আমার শেষ চাওয়া। আসছি কেমন রাজ? ক্ষমা করে দিও। রাজ আর কোনো কথা বলতে পারল না। দৌড়ে চলে যায় ওয়াশরুমে। সোহানা পুরো ঘরটা ভালো করে চোখ বুলিয়ে নিল। এই ঘরের মধ্যে তার হাজারো অতীত আছে। ভালোবাসার অতীত। সেই ভালোবাসা যা তাকে রাজ দিয়েছিল। আজ সেই ভালোবাসা হয়তো তাদেরকে ছেড়ে চলে গেছে। সমাজের ডিভোর্সি নারীর তকমা লাগিয়ে তার শরীরে। সোহানা শাড়ির আঁচলটা দিয়ে নিজেকে ঢেকে নিয়ে রাজের বাড়ি থেকে বেরিয়ে যায়। রাস্তা দিয়ে হাঁটছে সোহানা আর ভাবছে রাজের কথা। কতটা সহজে একটা মানুষকে মুক্তি দেওয়া যায়। একটুও কষ্ট করতে হয় না। রাজ একটুও কষ্ট পায়নি। কিন্তু এটা তার সাথে কি হচ্ছে? বুকের মধ্যে এমন ব্যথা কেন অনুভব হচ্ছে? ভালোবাসার মানুষটাকে মুক্তি দিলে কি এমন দহন হয়? না, আমি
এত স্বার্থপর হতে পারি না। আমি রাজের ভালো চাই, সে ভালো থাকুক। আমার পথ আমি বেছে নিব। কথাটা আপন মনে বলল সোহানা। রাজ ওয়াশরুমে বসে চিৎকার করে কাঁদছে। সোহানাকে যে সে বড্ড ভালোবাসে, কিন্তু এই ভালোবাসা যে আজ কাল হয়ে দাঁড়িয়েছে। রাজ কখনো সোহানাকে মার ডাক শোনাতে পারবে না। রাজের মনে পড়ে যায় বাসর রাতের কথা, যে রাতে সোহানা তার কাছে বায়না করেছে একটা বেবি দিতে। কিন্তু সেই বায়নাটা যে রাজ কখনো পূরণ করতে পারবে না, কারণ রাজের বাবা হবার ক্ষমতা নেই। রাজ চায় না সোহানা মাতৃত্বের থেকে বঞ্চিত হোক, তাই সে সোহানাকে মিথ্যা বলে তার জীবন থেকে আলাদা করে দিয়েছে। অনেক দূরে পাঠিয়ে দিয়েছে সোহানাকে, যেখান থেকে হয়তো চাইলে ফেরানো সম্ভব, তবে সোহানার জীবন নষ্ট করা তার পক্ষে অসম্ভব। রাজ কাঁদছে আর সোহানার শেষে বলা কথাগুলো মনে করছে। সত্যি সোহানা তাকে ভালোবাসে, এটা রাজ অনেক আগে থেকেই জানে। কিন্তু একটিবার যখন রাজ তাকে অবহেলা করবে, তখন কয়েকদিন হয়তো রাজের কথা সে মনে করবে, মনেও রাখবে। তারপর সে ভুলে নতুন করে জীবন শুরু করবে। সোহানা নিজের সব ইচ্ছা পূরণ করবে, সোহানা সুখে থাকবে, এই ভেবে রাজ তাকে ডিভোর্স দিতে বলে। আর শেষমেশ ডিভোর্সটা হয়েও যায়। সারা রাত রাজ বিছানায় বসে কেঁদেছে। ঘুম তার চোখকে স্পর্শ করতে পারেনি। আর কি করে ঘুম আসবে? রাজের জীবন থেকে যা হারিয়ে গেছে তা অমূল্য সম্পদ, সেটার ক্ষত রাজকে কখনো ঘুমাতে দিবে না। রাজ বসে বসে হঠাৎ করে বলে উঠল, সোহানা, আমার জন্য একটু চা করে দিবে? আমার গলাটা একদম শুকিয়ে গেছে। কথাটা বলে রাজ আবার কান্না করতে লাগলো। পুরো ঘরটা ফাঁকা ফাঁকা লাগছে। নিজেকে সামলানো দায় হয়ে পড়েছে। কি করে সোহানাকে ছেড়ে থাকবে সে? কিছুই বুঝতে পারছে না রাজ। রাজ একটা শার্ট পরে দ্রুত বাসা থেকে বেরিয়ে যায়। সোহানাকে একটিবার দূর থেকে দেখার জন্য তার মন ছটফট করে উঠেছে। রাজ এদিক ওদিকে তন্ন তন্ন করে সোহানাকে খুঁজে চলেছে, কিন্তু কোথাও সোহানাকে পাচ্ছে না সে। খুঁজতে খুঁজতে রাজ ক্লান্ত হয়ে পড়ে। একটা রেল গেটের সামনে দাঁড়ানো অবস্থা থেকে দুম করে বসে পড়ল সে। মাথায় হাত রেখে চোখের জল ফেলছে সে। মনে মনে বলছে, একটিবার শেষবারের মতো দেখতে চাই তোমায়। তুমি ভালো আছো, আর বেঁচে থাকার ইচ্ছা থাকবে না আমার। রাজ নিজের চোখটা মুছতেই হঠাৎ করে কারো চিৎকারের শব্দ শুনতে পেল। রাজ পেছন ফিরে তাকাতেই দেখলো স্টেশন মাস্টার কারোর উপর চিৎকার করে কথা বলছে। ধীর কণ্ঠে রাজ শুনতে পেল, এই মেয়েটাকে লাইন থেকে সরাও তাড়াতাড়ি, এখনই ট্রেন আসবে। এরা মরার জন্য আর কোনো জায়গা পায় না, এদের জন্য পরে দায় হয় ট্রেনের। আমরা যত চাই দুর্ঘটনা এড়িয়ে চলতে, এরা তত বেশি মরিতে চলে আসে। তাড়াতাড়ি সরাও ওটাকে। মাস্টারের কণ্ঠে রাজের ঘোর কাটে। মেয়ে মানে? রাজ বসা থেকে দ্রুত উঠে পড়ে। রেল লাইনের শেষ প্রান্তে চোখ যেতেই দেখতে পেল একটা মেয়ে শাড়ি পরে দাঁড়িয়ে আছে। দূর থেকে অতটা স্পষ্ট না হলেও একটা মেয়ে যে দাঁড়িয়ে আছে তা নিশ্চিত। রাজ রেল লাইন ধরে দৌড়ে ছুটতে লাগলো। রাজের বুকের বাম পাশটা প্রচন্ড গতিতে পাম্প করছে। মনে হচ্ছে ওই মেয়েটা আর কেউ না, সোহানা। সোহানার কথা মাথায় আসতেই রাজের গতি আরো বেড়ে যায়। রাজ দৌড়ে দৌড়ে ছুটে মেয়েটির কাছে চলে আসছে। মেয়েটির কাছে আসতেই রাজ থমকে যায়। মেয়েটি কান্না করছে আর চোখ বন্ধ করে বলছে, আল্লাহ, আমার স্বামী আমায় ছেড়ে দিয়েছে। যে অজুহাতে আমার স্বামী আমায় ত্যাগ করেছে, সেই অজুহাতে আর কোনো নারীকে যেন কোনো স্বামী ছেড়ে না দেয়। আত্মহত্যা মহাপাপ, কিন্তু আল্লাহ আজ এই আত্মহত্যা আমার মুক্তির মাধ্যম। আমার কোনো ইচ্ছা তো পূরণ করলেন না, এই শেষ ইচ্ছাটা পূরণ করে দাও খোদা। আমার স্বামীকে ভালো রেখো তুমি, সে যেন সুখী হয়, আর আমার কথা যেন তার মনে কখনো না পড়ে। কবুল করো, আর এই পাপী বান্দিকে ক্ষমা। সোহানা কথাটা শেষ করার পূর্বেই রাজ সোহানাকে শক্ত করে জড়িয়ে ধরল। সোহানা হঠাৎ করে কারো স্পর্শ পেতেই ভীষণ ভয় পেয়ে যায়। চোখ মেলতেই রাজকে দেখে সে আরো শক্ত করে রাজকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। রাজও কান্না করছে। রাজ আজ বুঝতে পারছে তার প্রিয়জন সব সত্যি জানার পরেও তাকে ছেড়ে যাবে না। রাজ সোহানাকে জড়িয়ে ধরে বলল, আমায় ক্ষমা করে দাও, প্লিজ প্লিজ সোহানা, সোহানা আমাকে ক্ষমা করে দাও। আমি তোমায় কখনো মা করতে পারবো না, সেই ক্ষমতাও আমার নেই। বিশ্বাস করো সোহানা, সবকিছু শুধুমাত্র তোমার সুখের জন্য করেছি, যাতে যাতে তুমি সুখে থাকো। কিন্তু তুমি নিজেকে শেষ করে দিচ্ছ। আমি তো এটা মানতে পারবো না সোহানা, প্লিজ সোহানা, আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না।
সত্যি মরে যাব। তুমি ভাবলে কি করে তুমি ছাড়া আমি ভালো থাকবো, সুখে থাকবো? তুমি ছাড়া আমি অপূর্ণ। সন্তান দত্তক নেওয়া যায়, কিন্তু ভালোবাসা কি কখনো দত্তক নেওয়া যায়? তুমি সবটা লুকিয়ে রেখে আমায় ছেড়ে দিয়েছো। না, ছাড়িনি। আমি তোমাকে কখনো ছাড়তে পারবো না। সারা জীবন আমার তোমায় লাগবে। রাজ সোহানাকে বাড়ি নিয়ে আসে, আবার তাদের বিয়ে হয়। আজ তাদের সন্তানের বয়স 10 বছর। সন্তান দত্তক নিয়েছে তারা। এখন তাদের মধ্যে ভালোবাসা কানায় কানায় পূর্ণ। ভালোবাসা কখনো গোপনতা চায় না, সবটা প্রকাশ্যে ভালোবাসা সিদ্ধ। প্রিয়জন কোনো সাধারণ শব্দ নয়। প্রিয়জনের থেকে যদি কিছু লুকানো হয়, তবে সাহস তো কম না, আমার শরীর স্পর্শ করছিস তুই। সরি, আসলে আমি ভুল করে আপনাকে স্পর্শ করে ফেলেছি, ইচ্ছে করে করিনি। তোর সাহস হলো কেমন করে আমার মুখের ওপর কথা বলায়? নিজের জায়গা ভুলে গেছিস তুই? ম্যাম, আমি ভুল করেছি, আমায় ক্ষমা করে দিন। আর এমন ভুল হবে না। ছোট লোকের বাচ্চা, বামন হয়ে চাঁদে হাত দেওয়ার সাজা কতটা ভয়ঙ্কর হতে পারে আজ তোকে আমি হাড়ে হাড়ে টের পাওয়ায় দিব। রোজ কথাটা শেষ করতেই রাজের শার্টের কলার ধরে আরো দুটো থাপ্পড় কষিয়ে রাজের গালে বসিয়ে দিল। রাজ বেচারা কিছু বুঝে ওঠার আগেই তার সাথে এমন ঘটনা ঘটে যায়। রাজ কৌতূহলপূর্ণ দৃষ্টি নিয়ে রোজের দিকে তাকিয়ে আছে, আর এক হাতে নিজের গাল ধরে রেখেছে। চোখের কোণে রাজের নোনা জল এসে জমে গেছে। বুকের ভেতর অজানা কষ্ট যেন বাসা বেঁধেছে তার। রোজ তার সাথে এমন ব্যবহার করতে পারলো, ভাবতেই ভীষণ অবাক লাগছে রাজের। রোজ রাজের গালে থাপ্পড় মেরে রাজের শার্টের কলার ধরে টানতে টানতে রাজকে ক্লাসের বাহিরে নিয়ে যায়। হাজার হাজার স্টুডেন্টদের সামনে রোজ আবারও রাজের গালে থাপ্পড় বসিয়ে দিল। রাজ একদম নিশ্চুপ হয়ে মাটির দিকে তাকিয়ে আছে। গ্রাম থেকে অনেক আশা নিয়ে শহরে এসেছে রাজ, পড়াশোনা শিখে ভালো চাকরি করে নিজের ভাগ্য উন্নয়ন করতে। অথচ কলেজের প্রথম দিন এই বড় ঘরের মেয়ের হাতে তাকে থাপ্পড় খেতে হলো। যদিও ভুলটা রাজের ছিল, কারণ রাজ ক্লাসে এসেই ভুল করে রোজের সাথে তার ধাক্কা লেগে যায়। আর ধাক্কা লাগার পর কি কি হলো তা তো দেখলেন। রোজ রাজকে থাপ্পড় মেরে সকলকে উদ্দেশ্য করে খানিকটা চেঁচিয়ে বলতে লাগলো, ফার্দার যদি তোকে আমার ছায়াকেও মারাতে দেখি, তবে সেই দিনটি তোর জীবনের শেষ দিন হবে। মাইন্ড ইট। রোজ কথাটা বলতেই হনহন করে ক্লাসে চলে যায়। রাজ মুখ তুলে কারোর দিকে তাকাতে পারছে না। সবাই রাজকে নিয়ে হাসাহাসি করছে। একটা মেয়ের হাতে থাপ্পড় খাওয়ার পর সবাই যে রাজকে নিয়ে হাসি ঠাট্টা করবে, সেটাই স্বাভাবিক। রাজ লজ্জায় নতমনস্ক হয়ে নিজের ক্লাসে গিয়ে বসলো। ক্লাস শুরু হতেই রাজের পাশের সিটে বসা একটা ছেলে এসে রাজকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই ছেলে, তোর নাম কি? আমি রাজ। তোর নাম কি? আমি রেদওয়ান। আচ্ছা, একটা কথা বুঝতে পারলাম না, তুই আর কারোর সাথে ধাক্কা খেতে পারলি না? এই কলেজের সব থেকে রাগী মেয়েটার সাথে ধাক্কা খেতে হলো? আসলে আমি তো ইচ্ছে করে ধাক্কা খাইনি, ভুলবশত লেগে গেছে। তার জন্য উনি আমায়। তোকে কি শুকর আদায় কর যে থাপ্পড় মেরে তোকে ছেড়েছে। কলেজ থেকে বের করে দেয়নি, তাই অনেক। কলেজ থেকে বের করে দিবে মানে? উনি এই কলেজের প্রিন্সিপাল নাকি? রোজ তো কলেজের কিছুই না। রোজের বাবা হলো এই কলেজের চেয়ারম্যান। বাবার ক্ষমতা বলে এই মেয়ের এত তেজ। গতকাল এক ছেলে ওকে প্রপোজাল দিতেই ছেলেটাকে কুকুরের মতো মেরেছে। তারপর কলেজ থেকে রাশ টিকেট করে দিয়েছে। এই মেয়ে ভারী সাংঘাতিক। হুম, বুঝতে পেরে গেছি আমি। এখন থেকে একটু সাবধানে থাকিস, কেমন? ঠিক আছে, তাই থাকবো। রাজ রেদওয়ানকে কথাটা বলতেই আর চোখে রোজের দিকে তাকালো। রোজ আপন মনে ক্লাস করছে। মানুষ এতটা অহংকারী হতে পারে সেটা হয়তো জানা ছিল না রাজের। রাজ ক্লাস শেষ করে সোজা নিজের হোস্টেলে চলে যায়। হোস্টেলে গিয়ে ফ্রেশ হয়ে নিয়ে বিকেলের দিকে টিউশনিতে যায় রাজ। বিকেলের দিকে রাজ একদম ফ্রি থাকে, তাই এই টিউশনিটা নেয় সে। টিউশনি করাতে এসে রাজ নিজের স্টুডেন্টের রুমে এসে বসলো। রাফা হলো তার স্টুডেন্টের নাম। রাজ পড়ানো শুরু করার কিছু সময়ের মধ্যেই রাফা রাজকে উদ্দেশ্য করে বলতে লাগলো, স্যার, আজ না আমার পড়তে ইচ্ছে করছে না, আজ পড়া বন্ধ থাক। আজ পড়া বন্ধ থাকবে মানে? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? একটা দিন কতটা গুরুত্বপূর্ণ জানো তুমি? আর তাছাড়া সামনেই তো তোমার পরীক্ষা আসছে। এখন পড়া বন্ধ রাখা যাবে না। পরীক্ষায় আমি পাস করে ফেলবো, ওটা নিয়ে চাপ নেই। আজ আমি পড়বো না, ব্যাস। আরে রাফা, তুমি আমার কথাটা তো শোনো। একদিনও পড়া। রাজ নিজের কথাটা
শেষ করার পূর্বেই রাফার বড় বোন রুমে হকচকিয়ে চলে আসে। রাফার বড় বোন রুমে আসতেই রাজের চোখ জোড়া ছানা বড়া হয়ে যায়। রাজ অবাক হয়ে রাফার দিকে তাকিয়ে আছে। রাফার বোনকে দেখে রাজের অবস্থা খারাপ হয়ে যায়। রাফাকে উদ্দেশ্য করে আগে গজগজ করতে করতে রাফার বোন বলতে লাগলো, পড়তে ইচ্ছে করে না মানে কি? পড়াশোনা করতে যদি ইচ্ছা না হয় তবে পড়ছিস কেন? ছেড়ে দে। আর আপনাকে বলি মিস্টার সাহেব, আপনি... রোজ রাফার টিচারের দিকে তাকাতে পুরো অবাক হয়ে যায়। পুরো কথাটা বলার আগেই থমকে যায় রোজ। এটা কাকে দেখছে সে? কলেজে যাকে সে এত বাজেভাবে অপমান করেছে সেই লোকটা নাকি তার বোনের টিচার। রোজ রাজের দিকে কৌতূহলপূর্ণ দৃষ্টি নিয়ে বলে উঠল, আপনি আপনি আমার বোনের টিচার? জি, আমি রাফাকে পড়াতে এসেছি। আপনাকে আমি পরে দেখছি। আপাতত আপনি রাফাকে ভালো করে পড়ান। আর হ্যাঁ, শুধু পড়াবেন, আর কিছু যেন না হয়। জি। রোজ কথাটা বলতেই দ্রুত রাজের সামনে দিয়ে চলে যায়। রোজ হয়তো রাজকে এখানে আশা করতে পারেনি, আর না করতে পারাটাই স্বাভাবিক, কারণ রোজ গতকাল তার বাবার থেকে শুনেছে নতুন টিচার আসবে রাফাকে পড়াতে। কিন্তু এই টিচার যে তার ক্লাসমেট হবে সেটা রোজ বুঝতে পারেনি। রোজ রাফার রুম থেকে বেরিয়ে সোজা চলে আসে নিজের মায়ের কাছে। মায়ের কাছে এসে রোজ নিজের মাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মা, রাফার জন্য যে টিচার রেখেছো সেই টিচার সম্পর্কে সব ধরনের ধারণা নিয়ে রেখেছো তো? টিচার রাখতে হলে আবার সব বিষয়ে ধারণা নিয়ে কেন রাখতে হবে? তাছাড়া রাজ তো অনেক ভালো একটা ছেলে, ওর মধ্যে ঝামেলা কি থাকবে? লাদেন কেন পীর বাবা মনে হতো? যাকে যেমনটা দেখা যায় আসলে সে তেমনটা নাও হতে পারে, তাই সবকিছু যাচাই করে নেওয়ার প্রয়োজন আছে। দেখ মা, তোর কথা হয়তো সত্যি, কিন্তু এই রাজকে আমি নিজে ছোটবেলায় নিজের হাতে মানুষ করেছি। ও যে এক কথায় সোনার ছেলে সেটা আমার থেকে ভালো আর কেউ জানে না। হয়তো ছোটবেলায় ওকে লালন করেছো তুমি, কিন্তু এখন আর রাজ সেই ছোট্ট নেই, অনেক বড় হয়েছে, আর সেই সাথে অনেক কিছু বদলেও গেছে। খুব দরিদ্র পরিবারের ছেলে, ওর মধ্যে বাজে কিছু কখনো আসতেই পারে না। তাছাড়া আমি মা, আমি সবকিছু চোখ দেখেই বুঝতে পারি। যা ইচ্ছা হয় করো, শুধু ভালো হলেই হয়। রোজ নিজের মায়ের সাথে আর তর্ক করতে পারল না। রাজকেও ও প্রথমে তার ভালোই মনে হয়েছে। কিন্তু পরবর্তীতে যখন রোজের শরীরে ধাক্কা লাগলো তখন রোজের রাগ হতে লাগলো, আর সেই রাগের বহিঃপ্রকাশ ঘটে অপমানের মাধ্যমে। রাজ রাফাকে পড়ানো শেষ করে রাফার রুম থেকে বেরিয়ে একদম নিশ্চুপে বাড়ি থেকে বেরিয়ে যেতে লাগলো। রাজ রোজদের বাড়ি থেকে বেরিয়ে যেতেই হঠাৎ করে রোজ কোথা থেকে যেন রাজের সামনে এসে দাঁড়ায়। এবার রাজ খুব সতর্কতার সাথে ঠায় থমকে দাঁড়ালো। রোজ রাজকে দেখে ভ্রু কুঁচকে বলতে লাগলো, তা আজকের মতো পড়ানো কি শেষ? জি, আজকের মতো পড়া শেষ। আর আপনাকে দেখে মনে হলো আপনি নিজের বোনের পড়াশোনা নিয়ে খুব সিরিয়াস। তাই বলছিলাম রাতের দিকে নিজের বোনকে সাথে নিয়ে একটু পড়তে বসিয়েন। ওকে নিয়ে আমি পড়তে বসবো? ও তো আমার কাছে পড়তে চায় না, তাই তো বাহির থেকে টিচারের প্রয়োজন হয়েছে, অন্যথায় আমি নিজেই পড়াতাম। ও তো ছোট মানুষ, তাই বোধশক্তি অতটা বেশি নয়। ওকে আদর সোহাগ দিয়ে চেষ্টা করুন, দেখবেন ভালো ফল পাবেন। রাজ কথাটা বলতেই রোজের সামনে থেকে খানিকটা সরে গিয়ে চলে যায় নিজের হোস্টেলের উদ্দেশ্যে। রাজ চলে যেতেই রোজ রাজের বলা কথাটা ভাবতে লাগলো। রাজ তো সত্যিই বলেছে, কারণ রোজ যখন রাফাকে পড়াতে বসায় তখনই রাফাকে মার দিতে থাকে। রাফাকে আদর করে কবে নিজের কাছে নিয়েছে সেটা সঠিক মনে পড়ছে না রোজের। রোজ খানিক সময় বাড়ির নিচে দাঁড়িয়ে থেকে চলে যায় নিজের রুমের দিকে। পরদিন সকালে রাজ কলেজে এসে নিজের জায়গায় গিয়ে বসলো। কিছু সময় যেতেই রোজও চলে আসলো ক্লাসে। ক্লাসে এসে রোজ সোজা গিয়ে রাজের পাশে বসে পড়লো। রোজ রাজের পাশে এসে বসতেই রাজ খানিকটা ভ্যাবাচাকা খেয়ে যায়। হঠাৎ করে রোজ আজ নিজেই রাজের কাছে এসে বসেছে, তার মানে কি আবারও অপমানিত হতে হবে রাজকে? রাজ কথাটা ভাবতেই যেন রাজের গলা শুকিয়ে যায়। রোজ রাজকে ভয় পেতে দেখে মৃদু কণ্ঠে রাজকে উদ্দেশ্য করে বলল, ভয় পেতে হবে না, আমি বাঘও না আর ভাল্লুকও না, আপনার মতো একজন সাধারণ মানুষ আমি। জি, কিছু কি বলবেন? আমি ক্ষমা চাইতে এসেছি। আপনার সাথে ওই দিন বাজে ব্যবহার করার জন্য আমি সত্যিই লজ্জিত। রোজ এই প্রথম কারো কাছে ক্ষমা চাইলো। জীবনে কখনো রোজ কারোর কাছে ক্ষমা চায়নি, সেটা তার ভুল হোক বা না হোক। আজ প্রথম রাজের কাছে ক্ষমা চাইলো সে। কেন তার মধ্যে এ পরিবর্তন হলো
সেটা নিজেও জানে না সে। রোজ ক্ষমা চাইতেই রাজ খানিকটা শকড হয়ে যায়। খানিকটা অবাক কণ্ঠে রাজ রোজকে উদ্দেশ্য করে বলল, না ঠিক আছে, ক্ষমা চাইতে হবে না। তাছাড়া ও দিন ভুলটা আমি নিজেই করেছিলাম। আমার অসাবধানতার কারণেই আপনার সাথে আমার ধাক্কা। আপনি বড্ড বেশি কথা বলেন। আমি যখন ক্ষমা চেয়েছি তখন আর কথা না বাড়িয়ে ক্ষমা করে দিলেই তো হয়। এত কথা বলার প্রয়োজন নেই। জি। রাজ আর রোজ আরো কিছু সময় কথা বলল। অতঃপর রোজ নিজের জায়গায় গিয়ে বসলো। রাজ ক্লাসে মনোযোগ দিল। আর কিছু সময় ক্লাস করার পর আর চোখে রোজের দিকে তাকালো। রোজের দিকে তাকাতেই রাজ দেখতে পেল যে রোজ তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। রোজের এমন এক দৃষ্টিতে তাকানোতে রাজের ভীষণ অস্বস্তি হতে লাগলো। রাজ নিজের মাথা থেকে রোজের কথাটা ঝেড়ে ফেলে দিয়ে টিচারের লেকচারের দিকে মনোযোগ দিল। ওইদিকে রোজ বারবার রাজের দিকে তাকাচ্ছে, শুধুমাত্র রাজ যেন একটু তার দিকে তাকায়। তবে সেটা হচ্ছে না। ক্লাস শেষ হতেই রাজ নিজের ব্যাগ গুছিয়ে নিয়ে ক্লাস থেকে বেরিয়ে যেতে লাগলো। রোজ পেছন থেকে খানিকটা দৌড়ে রাজের দিকে এগিয়ে এসে রাজের ব্যাগটা ধপাস করে ধরে ফেললো। রাজ পেছন ফিরে রোজের দিকে তাকাতেই রোজ রাগে গজগজ করতে করতে ভীষণ কর্কশ কণ্ঠে রাজকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই তো সমস্যা কোথায়? আমার দিকে একটিবার চোখ তুলে তাকালে কি এমন পাপ হতো? জি, আমি আপনার কথাটা বুঝতে পারিনি। কেন, আমি কি আরবিতে কথা বলছি নাকি? সব বুঝতে পেরেও না বোঝার ভান করলে কেমন করে হবে? সত্যি আমি বুঝতে পারছি না আপনি আবার রেগে গেলেন কেন? আমি কি করেছি? ইচ্ছে করছে তোকে খুন করে দিতে। আমি তোর দিকে কতবার তাকিয়েছি জানিস? আর তুই আমার দিকে একবারও তাকালি না। সরি, আমি আপনার দিকে কেন তাকাতে যাব? আমার তো কোনো প্রয়োজন ছিল না আপনার দিকে তাকানোর, তাই তাকাইনি। মানে আমার দিকে তাকাতে হলে প্রয়োজন থাকতে হবে? প্রয়োজন ছাড়া আমার দিকে তাকানো যাবে না? না তো, প্রয়োজন ছাড়া কেউ কারোর দিকে তাকায়? আপনি নিজেই বলুন, আমার কথায় কি ভুল আছে? পুরো কলেজের সব ছেলেরা আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আমি তাদের দিকে একবারের বেশি দুবার ফিরেও তাকাই না। আর তুই কি না সেই মেয়েকে ইগনোর করছিস? আচ্ছা বল, আমি কম দেখতে সুন্দরী? জি, আপনি দেখতে অসম্ভব সুন্দরী। তাহলে আমার দিকে তাকালি না কেন? বললাম তো, আমার কোনো প্রয়োজন পড়েনি তাই আমি তাকাইনি। আপনি অনেক সুন্দরী হতে পারেন, আর হাজার ছেলের ক্রাশও হতে পারেন, তবে আমার কাছে আপনি আমার ক্লাসমেট ছাড়া আর কিছুই না। আসছি। রাজ ক্লাস থেকে বেরিয়ে সোজা চলে যায় নিজের হোস্টেলে। রোজ অবাক ও হয়ে ঠায় দাঁড়িয়ে আছে। নড়েচড়ে দাঁড়ানোর শক্তি মনে হচ্ছে তার শরীরে নেই। একটা সাধারণ ছেলে তাকে এইসব কথা বলে অপমান করলো। যে রোজের সাথে একটু কথা বলার জন্য ছেলেরা পাগল হয়ে থাকে, সেই রোজকে একটা সামান্য ছেলে এমনভাবে অপমান করলো। না, রোজ যেন কিছুতেই রাজের করা অপমান মেনে নিতে পারছে না। শরীরটা যেন তার জ্বলে যাচ্ছে। রোজ রাগে ফুঁসতে ফুঁসতে বাড়ি ফিরে এলো। রাজ বিকেলের দিকে রাফাকে পড়াতে আসলো। রাফার রুমে বসে অনেকটা সময় ধরে অপেক্ষা করছে রাজ। তবে রাফার আসার কোনো খবর নেই। রাফার জন্য আরো কিছু সময় অপেক্ষা করতেই রাজ দেখতে পেল রাফার আম্মু আসছে রুমে। রাফার আম্মু রুমে আসতেই রাজ নিজের জায়গা থেকে উঠে দাঁড়ালো। রাফার আম্মু রাজকে বসতে বলতেই রাজ আন্টিকে উদ্দেশ্য করে বলল, আন্টি, আজ কি রাফা পড়বে না? রাফা তো বাবা বাড়িতে নেই। আমার এক বোনকে রিসিভ করতে রেল স্টেশনে গিয়েছে। ও আচ্ছা আন্টি, তাহলে আমি আজ উঠি কেমন? আমার একটু কাজ আছে। যে কাজে থাকুক না কেন, আজ তোমার চলে যাওয়া চলবে না। আমার কিছু জরুরি কথা আছে তোমার সাথে। জি আন্টি, বলুন কি কথা? তুমি জানো তো আমার একটা পাগলি মেয়ে আছে, রোজ। ও অনেক জেদি, সেই সাথে আস্ত একটা পাগলি। ওর বাহিরটা যতটা শক্ত, ভেতরটা ঠিক ততটাই মলিন। জি আন্টি, আমি জানি সেটা। আচ্ছা রাজ, আমার একটা কথা তুমি মন থেকে বলো। আমার মেয়েকে কি তোমার পছন্দ হয়? ওর দায়িত্ব কি তুমি সবসময় পালন করতে পারবে? আন্টি, এসব কি কথা বলছেন? আমি একটা গরিব ঘরের ছেলে, আমার সেই যোগ্যতা নেই। বামন হয়ে চাঁদকে কখনো স্পর্শ করা যায় না। আমার চোখে তুমি ছাড়া আমার মেয়ের খেয়াল রাখার মতো যোগ্যতা অন্য কারোর নেই। আমি তোমার আম্মুকে নিয়ে আসার ব্যবস্থা করছি। আমি বিলম্ব করতে চাই না। আজকেই তোমাদের বিয়ে হবে। আন্টির কথাগুলো যেন রাজের মাথায় ঢুকলো না। রাজ কিছু বুঝে ওঠার আগেই সব কিছু হয়ে যাচ্ছে। সন্ধ্যার দিকে রাজের মাও চলে আসে, আর রাতেই রাজ আর রোজের বিয়ে হয়ে যায়। রোজকে অপছন্দ করার কোনো কারণ নেই। যে কেউ রোজকে প্রথম দেখায় পছন্দ করে ফেলবে। কিন্তু রোজের যা অহংকার, এমন অহংকারী মেয়েকে নিজের জীবনের সাথে জড়িয়ে নেওয়াটা কোনো সাধারণ কথা নয়।
অবশেষে নিজের বাবা মা ও রোজের বাবা মায়ের জোরাজোরিতে রাজ আর রোজের বিয়ে সম্পন্ন হলো। বিয়েটা হয়েছে ঠিক, তবে রোজকে রাজের সাথে এখন থাকতে দেওয়া হবে না। আগে রাজ ভালো। আপনি খাটের উপর শোবেন নাকি নিচে? আমি খাটের ওপর শোবো না নিচে শোবো তা জেনে আপনি কি করবেন? না মানে আমার ঘুম পাচ্ছে, তাই জিজ্ঞেস করলাম। কি সব পাগলের মতো বলছেন? আজ আমাদের বাসর রাত, আমরা তো আজ একসাথে ঘুমাবো, অনেক আদর খাবো, প্রেম ভালোবাসায় দুজন পাগল হয়ে যাব। দেখুন আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। আপনি দয়া করে বলুন আপনি কোথায় ঘুমাবেন? ফাহিমের কথা শুনে ফাহমিদা একটু অবাক হয়ে যায়। বাসর রাতে নিজের স্বামীর খাটে আর স্ত্রী নিচে শোবে? তারপর মাঝরাতে স্বামী এসে পাশে বসে নিজের স্ত্রীকে কোলে তুলে নিয়ে প্রচুর আদর সোহাগ করবে। এইসব তো গল্প, নাটক আর মুভিতে দেখেছে ফাহমিদা। কখনো ফাহমিদা ভাবতেও পারেনি যে এমন একটি পরিস্থিতিতে তারও পড়তে হতে হবে। ফাহমিদা ফাহিমের দিকে অবাক চোখে খানিক সময় তাকিয়ে থাকার পর কিছু একটা ভেবে ফাহিমকে উদ্দেশ্য করে আবারও বলল, আচ্ছা, আপনি কি কোনো কারণে আমার উপর রেগে আছেন? আমি কি কোনোভাবে আপনাকে হার্ট করেছি? না তেমন কিছু নয়, এমনিতেই আমি চাইছি না কিছু। ও, আপনার কি গার্লফ্রেন্ড আছে? ফ্যামিলির চাপে বিয়ে করতে বাধ্য হয়েছেন? এমন কোনো ঘটনা নাকি? দেখুন আমার তর্ক করতে একটু ভালো লাগে না। আমি চাই না আপনার সাথে তর্ক করতে। তাছাড়া আমার ব্যক্তিগত ব্যাপারে আপনাকে মাথা ঘামাতে হবে না। আমি আপনার বিয়ে করা স্ত্রী, আমার অধিকার আছে আপনার ভালো খারাপ সবকিছু জানার। তাছাড়া আজ আমাদের বাসর রাত, যদি আপনার কোনো সমস্যা না থাকে তবে এমন করছেন কেন? শাট আপ। আমি জীবনে নির্লজ্জ মেয়ে অনেক দেখেছি, কিন্তু আপনার মতো মেয়ে আমি দেখিনি। বাসর রাত বলে বলে আমার মাথা খাওয়ার কোনো দরকার নাই আপনার। আপনার মনে হয় মাথায় সমস্যা আছে, তা না হলে এসব উল্টাপাল্টা কথা বলতে পারতেন না। আমি আপনার স্ত্রী, আমার কাছে জবাবদিহি করতে আপনি বাধ্য। আমি কারোর কাছে বাধ্য না, আর আমি আপনাকে সবকিছুতে মাথা ঘামাতে দিবও না। আমি আপনাকে নিজের স্ত্রী হিসেবে মানি না। না মানলে বিয়ে করেছেন কেন? আপনাকে তো আমি বলিনি আমায় দয়া করুন, আমায় বিয়ে করুন। সেটার উত্তর আস্তে আস্তে জানতে পাবেন। এখন বালিশ দিন, আমি নিচে ঘুমাচ্ছি। ফাহিম কথাটা বলতেই ফাহমিদার পাশ থেকে একটা বালিশ টেনে নিজের হাতে নিয়ে নিল। বাসর রাতে স্বামীর থেকে স্ত্রী অনেক ধরনের উপহার পেয়ে থাকেন। ফাহমিদাও সেই আশাই করে এসেছিল, আর সেটাই পেল। ফাহিম আজ ফাহমিদাকে ভালোবেসে নির্লজ্জের তোকমা দিয়ে দিল। নিজের স্বামী, অথচ তার উপর ফাহমিদার কোনো অধিকার নেই। ফাহমিদা এই সব কিছুর জন্য মোটেও প্রস্তুত ছিল না। কতটা আশা নিয়ে সে আজ ফাহিমের বাড়ি এসেছে, অথচ সমস্ত আশা ভরসা এক নিমেষেই মাটিতে মিশে গেল। ভালোবাসার বদলে তাকে পেতে হলো অবহেলা, অপমান। ফাহিম বালিশটা ফাহমিদার পাশ থেকে নিজের হাতে তুলে নিতেই ফাহমিদা ফাহিমের হাত থেকে বালিশটা এক টানে নিয়ে নিল। ফাহমিদার এমন অদ্ভুত আচরণ দেখে ফাহিম একটু চমকে যায়। ফাহমিদা ফাহিমকে উদ্দেশ্য করে শক্ত গলায় বলে উঠল, আপনাকে কষ্ট করে নিজের বিছানা ছেড়ে মাটিতে শুতে হবে না। আমি যেহেতু আপনার রুমে এসে জায়গা দখল করেছি, তো আমার উচিত নিচে শোয়া। আপনি উপরে থাকুন। আপনি মাটিতে ঘুমালে যদি আপনার ঠান্ডা লেগে যায় বা জ্বর হয় তখন কি হবে? আমি নিচে শুয়ে পড়ছি, আপনি উপরে থাকুন। আমার কিছুই হবে না। আমি মানুষ না, রোবট। আর রোবটদের শরীরে কখনো কিছু হয় না। ফাহমিদা কথাটা বলতেই বালিশ আর কাঁথাটা নিয়ে বিছানা থেকে নেমে পড়ল। ফাহিম ফাহমিদার দিকে আর চোখে তাকিয়ে আছে। ফাহমিদা বিছানা থেকে নেমে পড়ে বালিশটা ফ্লোরে রেখে দিয়ে কোনো রকম একটা বিছানা বানিয়ে নিয়ে শুয়ে পড়ল ফ্লোরে। ফাহমিদা শুয়ে পড়তেই ফাহিম নিজের বিছানায় বালিশ ঠিক করে নিয়ে ফাহমিদার বিপরীত দিকে মুখ করে শুয়ে পড়ল। ফাহমিদা ও ফাহিমের বিপরীত দিকে মুখ করে শুয়ে আছে। চোখে যেন আজ বিন্দু মাত্র ঘুম নেই তার। মনটা খারাপ নাকি কপালটাই খারাপ কিছুই বুঝতে পারছে না সে। একটা গরিব ঘর থেকে এই বড় ঘরে এসেছে ফাহমিদা। কখনো কোনো পুরুষের দিকে চোখ তুলে পর্যন্ত দেখেনি সে। ভেবেছে বিয়ের পর নিজের স্বামী পাগলের মতো ভালোবাসা দিয়ে নিজেকে সম্পূর্ণ উজাড় করে দিবে ফাহমিদা। অথচ আজ সেই স্বামী তাকে নির্লজ্জ বলল। শুধুমাত্র একটু ভালোবাসা চাওয়ার অপরাধে তাকে এই কথাটা শুনতে হয়েছে। ফাহিমের কথা ভাবতেই ফাহমিদার চোখের পাতা ভারী হয়ে উঠল। কয়েক ফোঁটা নোনা জলও গড়িয়ে পড়ল তার। ওইদিকে ফাহিম বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে। ফাহমিদাকে কেন যেন সহ্য করতে পারছে না ফাহিম। বাবা মায়ের পছন্দে বিয়ে করলেও নিজের মনের কোণে যেন সে ফাহমিদাকে ঠাঁই দিতে পারছে না। সারা রাত এমন ভাবেই কাটলো তাদের দুজনের। ভোর হতেই ফাহমিদা বিছানা থেকে উঠে পড়ল। নামাজ আদায় করে ফাহিমকে আলতো করে মৃদু কণ্ঠে ডাকলো ফাহমিদা।
কয়েকবার ডাকার পর ফাহিমের ঘুম ভাঙল। ফাহমিদা ফাহিমকে উদ্দেশ্য করে বলল, এই যে শুনছেন, আপনি উঠুন। আর কতক্ষণ ঘুমাবেন? সকাল হয়ে গেছে তো। উফ, বিরক্ত করবেন না তো, আমার জন্য এখনো সকাল হয়নি, আমি আরো লেট করে উঠি। লেট করে ঘুম থেকে ওঠা একদম ভালো কথা নয়। এতে শরীরে বিভিন্ন ধরনের রোগ বাসা বাঁধে। সকালে ঘুম থেকে উঠে সালাত আদায় করা উচিত। উঠুন না প্লিজ। একবার বললাম তো আমার ঘুম পাচ্ছে ভীষণ, আমি উঠতে পারবো না। আপনি সালাত আদায় করে নিন। আমি তো করেছি, এখন আপনাকেও করতে হবে। উঠুন বলছি। ফাহমিদার এমন ডাকাডাকিতে ফাহিম বেশ বিরক্ত হয়ে যায়। ফাহিম রোজ 11টার আগে ঘুম থেকে ওঠে না। আজ এত ভোরে ঘুম থেকে ডেকে তোলায় ফাহিম বেশ বিরক্ত হয়ে যায়। ফাহমিদাকে বারণ করার পরেও ফাহমিদা যখন ফাহিমের বারণ শুনল না, তখন ফাহিম রাগে গজগজ করতে করতে শোয়া থেকে উঠে ফাহমিদার দিকে অগ্নি দৃষ্টি নিয়ে তাকে ভীষণ কর্কশ কণ্ঠে ফাহমিদাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আপনার সমস্যা কি? আপনি কেন আমার পেছনে পড়ে আছেন? আমার যেটা পছন্দ নয় সেটা করতে আপনি কেন বাধ্য করছেন? পছন্দ নয় মানে? সালাত আদায় করাটা অপছন্দের হবে কেন? এসব কথা বলিয়েন না প্লিজ। সালাত আদায় করায় অপছন্দের কিছু নেই, তবে আমি নামাজ তেমন একটা পড়ি না, তাই আমায় আর বিরক্ত করবেন না। আপনি নামাজ পড়ুন। কিন্তু আমি তো আপনার। আর একটাও শব্দ আপনার মুখ থেকে বের হলে খুব খারাপ হবে বলে দিচ্ছি। যত সব গাইয়া মার্কা লোক মাথা খারাপ করে দিল। ফাহিমের ধমক খেয়ে ফাহমিদা চুপসে যায়। ফাহমিদা তো নিজের জন্য ফাহিমকে কিছু বলেনি, ফাহিমের মঙ্গলের জন্য বলছে। নিজের স্বামীর মঙ্গল প্রার্থনা করাটা কি পাপ? ফাহমিদা ফাহিমের এমন কথায় ভীষণ কষ্ট পেল। ফাহিম ফাহমিদাকে ঝাড়ি দিয়ে কথাটা বলে আবারও বিছানায় শুয়ে পড়ল। ফাহমিদা কিছু সময় ফাহিমের পাশে বসে থেকে অতঃপর ফাহমিদার পাশ থেকে উঠে পড়ল। যে নিজের কল্যাণ হোক নিজেই চায় না, তাকে জোর করেও কোনো লাভ হবে না। ফাহমিদা রুম থেকে বেরিয়ে সোজা চলে যায় রান্নাঘরে। সকালের জন্য সকালের নাস্তা তৈরি করতে হবে তাকে। যদিও কেউ তাকে এই কাজের কথা বলেনি, তবে নিজে থেকে এই কাজ করতে ফাহমিদার ভীষণ ভালো লাগে। ফাহমিদা আপন মনে রান্না করতে লাগলো। কিছু সময় রান্না করার পর রান্নাঘরে চলে এলো ফাহমিদার শাশুড়ি। ফাহিমের মা রান্নাঘরে এসে ফাহমিদাকে রান্না করতে দেখে ভীষণ চমকে ওঠে। ফাহমিদাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এ কি করছিস মা? তুই কেন সকাল সকাল রান্না করতে এসেছিস? এইসব কাজ তোকে কে করতে বলেছে? ও মা, আপনি এসেছেন? একটু অপেক্ষা করুন, রান্না প্রায় শেষ হতে চলেছে। তুই নতুন বউ হয়ে একা এত কাজ করেছিস কেন? বলি, তোর কি মাথায় কোনো সমস্যা আছে? আমি ডেকে নিলে কি হতো? এসব কি বলছেন মা? আমি যদি আপনার মেয়ে হতাম তবে কি আপনি এসব বলতে পারতেন? সেসব তো ঠিক আছে, কিন্তু আস্তে ধীরে রান্না করার দায়িত্ব নিলেই তো হতো। এত তাড়াতাড়ি সব কাজের দায়িত্ব নিজের ঘাড়ে নিতে কে বলেছে তোকে? কেউ বলেনি। আমি আমার মায়ের কাজ করতে এসেছি, আমার মায়ের হেল্প করতে এসেছি, আর আমি করব। এবার আপনি আমায় যা ইচ্ছে তাই বলুন। ফাহমিদার কথা শুনে ফাহিমের মা হেসে ফেলল। নিজের মেয়ে নেই, ফাহিম তার একমাত্র সন্তান। অনেক আশা ছিল যে তাদের ছেলের বিয়ের পর একটা মেয়ে আসবে তাদের ঘরে, ছেলের বউ না। আজ মনে হচ্ছে ফাহিমের মায়ের সেই আশাটা পূর্ণ হয়েছে। ফাহিমের মা ফাহমিদার পাশে দাঁড়িয়ে রান্নার কাজে হাত লাগালো। ফাহমিদা চুপ করে আছে। ফাহমিদাকে নীরব দেখে তার শাশুড়ি তাকে উদ্দেশ্য করে বলল, কি রে মা, এমন চুপ করে আছিস কেন? ফাহিম কি তোর সাথে খারাপ ব্যবহার করেছে? না মা, উনি আমার সাথে কোনো খারাপ ব্যবহার কেন করবে? কিছু হয়নি। মায়ের থেকে কিছু আড়াল করা যায় না, সেটা জানিস তো তুই। আমায় সব কথা না বললে কাকে বলবি বল? আসলে মা, উনি আমায় নিয়ে খুশি না। হয়তো আমাকে ওনার পছন্দ হয়নি, উনি আমায় মেনে নিতে পারছেন না। এমন কিছু না রে, ও একটু অন্যরকম ছেলে, খুব সহজে কারোর সাথে মিশে যেতেও পারে না। ওর সময় লাগবে সবকিছু মানিয়ে নিতে। তুই যদি ভেবে থাকিস ও একটা সময় তোকে বুঝবে, তবে ভুল। ওর উপর জোর করতে হবে তোকে। কড়া চাপে রাখলে ও সোজা হয়ে যাবে। জি, বুঝতে পেরেছি আমি মা। শুধু বুঝলে হবে না, চাপেও রাখতে হবে। কি পারবি না আমার ছেলেকে নিজের মনের মতো করে গড়তে? চেষ্টা করব আমি। ফাহমিদা রান্না করছে আর আপন মনে হাসছে। এই বাড়িতে ফাহমিদাকে বোঝার মতো তো একজন লোক আছে। আর সত্যি ফাহিমকে চাপে না রাখলেও কোনো দিন ফাহমিদার মন বুঝবে না। ফাহমিদা রান্না শেষ করে নিতেই 1 কাপ চা দিয়ে ফাহিমের রুমে চলে যায়। ফাহমিদা রুমে আসতে দেখতে পায় ফাহিম এখনো বিছানায় শুয়ে ঘুমাচ্ছে। ফাহমিদা ফাহিমের কাছে এগিয়ে এসে টেবিলের উপর চায়ের কাপটা রেখে দিয়ে টেবিলের উপর থাকা পানির জগটা হাতে নিয়ে দুম করে ফাহিমের মুখের উপর পানি ঢেলে দিল।
ফাহিমের মুখের ওপর পানি পড়তেই ফাহিম হকচকিয়ে উঠে পড়ল। ফাহিম নিজের মুখের ওপর থেকে পানি হাত দিয়ে সরিয়ে দিতে দিতে চোখ তুলে তাকাতেই দেখতে পায় ফাহমিদা জগ হাতে দাঁড়িয়ে আছে। ফাহিম ফাহমিদার হাতে পানির জগটা দেখে রাগে গজগজ করতে করতে ফাহমিদাকে উদ্দেশ্য করে বলল, হাউ ডেয়ার ইউ! আমার মুখের উপর পানি ঢালার সাহস পেলেন কোথা থেকে? আপনি জানেন আপনি এইমাত্র কি করেছেন? আমার সাহস সম্পর্কে আপনার ধারণা না থাকতে পারে, তাই এই কথাটা বলছেন। আমি আপনাকে 2 মিনিট সময় দিলাম, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আসুন। আর যদি আমায় আসতে হয় তবে সেটা আপনার জন্য ভালো হবে না। কি সব বলছেন? মাথা গেছে নাকি আপনার? আপনি ফাহিম রেজা চৌধুরীকে অর্ডার করছেন? আই এম সারপ্রাইজড। আপনি যদি ফাহিম রেজা চৌধুরী হয়ে এতটা তেজ দেখাতে পারেন তবে একবার ভেবে দেখুন মিসেস ফাহিম রেজা কতটা তেজ হবে। ডোন্ট আন্ডারস্ট্যান্ড মি। ফাহমিদা কথাটা বলতেই ফাহিমের সামনে দিয়ে হন হন করে রুম থেকে বেরিয়ে যায়। ফাহিম এক দৃষ্টিতে ফাহমিদার চলে যাওয়ার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। সবকিছু যেন তার মাথার উপর দিয়ে যাচ্ছে। ফাহমিদা হঠাৎ করে এতটা বদলে গেল কেমন করে, তাও আবার একটি রাতের মধ্যে? ফাহিম কিছুই যেন বুঝে উঠতে পারছে না। ফাহিম নিজের মুখের উপর লেগে থাকা পানিগুলো মুছে নিয়ে ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে নিচে আসতে ফাহিম আবারও চমকে গেল। ফাহিম দেখতে পেল আজ অনেক ধরনের খাবারের আয়োজন করা হয়েছে। খাবার টেবিলের পাশে শুধুমাত্র ফাহমিদা আছে, আর কেউ নেই। ফাহিম খাবার টেবিলের সামনে এগিয়ে এসে ফাহমিদাকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলল, বাবা মাকে দেখছি না যে, ওনারা কোথায়? ওনারা খেয়ে নিয়েছে, আপনি বসুন। অনেক খাবারের আয়োজন করেছি, সব খাবার খেয়ে টেস্ট করতে হবে আপনাকে। এত খাবার আমি একা খাবো কেমন করে? এত খাবার আমি একা কোনোভাবেই খেতে পারবো না। আপনি খাবেন, আপনার ঘাড়ও খাবে। চুপটি করে বসুন, আমি খাবার দিচ্ছি। পাগল হয়ে গেছেন নাকি? এত খাবার আমি খেলে মরেই যাব। আর আপনি আমার সাথে এমনভাবে কথা বলছেন কেন? কেমন ভাবে কথা বলছি? এর থেকেও বাজেভাবে কথা বলবো আমি। আপনার কথা মতো আমি চলবো না, আপনি নিজে আমার কথা মতো চলবেন। মানে পাগল নাকি? আমি আপনার কথা মতো উঠবো বসবো এসব ভাবলেন কেমন করে? নিজের জায়গাটা ভুলে গেছেন নাকি? আমার সাথে তর্ক করা, আমায় বারবার আমার জায়গা দেখিয়ে দেওয়া, এইসব বাজে অভ্যাস আজ থেকে পরিহার। তা না হলে আমার মুখের পাশাপাশি আমার হাতও চলবে। ফাহমিদার এই কথাটা শুনে ফাহিম চুপসে যায়। তার মনে ফাহমিদা ফাহিমের গায়ে হাত তুলবে। স্বামী হয়ে নিজের স্ত্রীর হাতে মার খেতে হবে তাকে। কথাটা ভাবতেই ফাহিমের সারা শরীর কেঁপে উঠল। ফাহিম নিজের সম্মান বজায় রাখার জন্য নিশ্চুপ হয়ে খাবার টেবিলে বসে পড়ল। খাবার টেবিলে বসে একে একে ফাহমিদার রান্না করা খাবারগুলো টেস্ট করতে লাগলো সে। সত্যি ফাহমিদার হাতে জাদু আছে। এত ভালো করে রান্না করেছে যে ফাহিমের ইচ্ছে করছে সব খাবার একাই খেয়ে নিতে। ফাহিম কোনো শব্দ না করে পুরো খাবার খেয়ে খাবার টেবিল থেকে উঠে পড়ল। ফাহমিদা ফাহিমের দিকে তাকাতেই ফাহিম মৃদু কণ্ঠে বলে উঠল, মাশাআল্লাহ, আপনার রান্নার হাত ভীষণ পাকা। খাবারগুলো এক কথায় অসাধারণ হয়েছে। ধন্যবাদ। ফাহিম খাবার খেয়ে সোজা নিজের রুমে চলে যায়। রুমে বসে ফাহিম ভাবছে যে ফাহমিদা এতটা কিউট হয়েও এত বেশি ডেঞ্জারাস কেন? গতকাল রাতেও তো সে ভালোই ছিল, এখন হঠাৎ করে এমন সাংঘাতিক হয়ে গেল কেন? কিছুই যেন ফাহিম বুঝতে পারছে না। ফাহিম ফাহমিদার কথা ভাবতেই হঠাৎ করে ফাহিমের রুমে ফাহমিদা চলে এলো। ফাহমিদা রুমে এসে কোনো কথা না বলে সোজা ফাহিমের পাশে গিয়ে বসলো। ফাহিম প্রশ্নসূচক দৃষ্টিতে ফাহমিদার দিকে তাকাতেই ফাহমিদা ফাহিমকে উদ্দেশ্য করে বলতে লাগলো, দেখো, গতকাল রাতে আমায় একটু আদর করনি, এখন আমার আদর লাগবে, আমায় আদর করো তো। আদর লাগবে মানে? আমি ওসব আদর করতে পারবো না। তাই শোনা, করবে না তো? না, করব না। ঠিক আছে, তোকে করতে হবে না, আমি নিজেই করছি। ফাহমিদা কথাটা শেষ করতেই ফাহিমের উপর ঝাঁপিয়ে পড়ল। ফাহিম বেচারা কিছুই বুঝতে পারল না। এক মুহূর্তের জন্য ফাহিমের মনে হচ্ছে তাকে কেউ জোর করে ধর্ষণ করছে। দেশে আজকাল পুরুষ নির্যাতনও হয়। ফাহমিদা ফাহিমকে আদর করতে লাগলো। ফাহিম, এ কাজ করলে তোমার ওই দুইটা দেখা যায় কেন? আমার ওগুলো বড়, তাই দেখা যায়। তোমার এই দুটো এত বড় কেমন করে হলো? সেটা তো আল্লাহ জানে, আমি কি জানি? আমার শারীরিক গঠনটাই এমন। মিথ্যা বলো আমার সাথে। কারোর হাতের স্পর্শ ছাড়াই এই দুইটা তোমার এত বড় বড় হয়েছে? কারোর হাতের স্পর্শ মানে? তুমি কি বলতে চাইছো আমায় তোমার আগে অন্য কেউ ছুঁয়েছে? ছুতেও তো পারে, বলা তো যায় না। আসিফের কথাটা শুনে তুলি ভীষণ অবাক হয়ে যায়। তুলি নিজের কানকেও যেন বিশ্বাস করতে পারছে না। আসিফ তাকে অবিশ্বাস করছে যে আসিফ সর্বদা
তনু যেটা বলতো সেটাই মেনে নিত। আজ সেই আসিফ অন্যদিকে আঙুল তুলছে। কথাটা ভাবতেই ভীষণ অদ্ভুত লাগছে তনুর। আসিফ তাকে নিয়ে এতটা নিচু একটা কথা বলবে সেটা হয়তো তনু কখনো ভাবতেও পারেনি। তনু নিশ্চুপ হয়ে আসিফের দিকে তাকিয়ে ভাবতে লাগলো। আসিফ তনুকে নিশ্চুপ দেখে তনুকে উদ্দেশ্য করে আবারও বলতে লাগলো, কি হলো তনু, এমন চুপ করে গেলে যে? কথা বলার ভাষা কি হারিয়ে ফেলেছো নাকি? ভাষা হারিয়ে ফেলেনি, খানিকটা অবাক হচ্ছে যে তুমি আমায় সন্দেহ করে বলছো অন্য কেউ আমায় ছুঁয়েছে। এটা আমার একটা বিশাল সারপ্রাইজ। আমি তোমায় নিয়ে সন্দেহ করিনি। আমি তো শুধু আমার অপিনিয়নটা দিলাম যে একটা ছেলের হাতের স্পর্শ ছাড়া এগুলো এত বড় বড় কি করে হলো। এই কথার মানে কি আসিফ? নিশ্চয়ই কোনো ছেলে আমায় স্পর্শ করেছে, আর তার ফলেই আমার এইগুলো বড় হয়েছে, এমন কিছুই তো? সেসব তো আমি জানি না। আচ্ছা, আমি এখন একটু আসছি, বাইরে যেতে হবে আমাকে। আসিফ কথাটা বলতেই তনুর সামনে দিয়ে হনহন করে চলে যায়। তনু আসিফের চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। আসিফ চলে যেতেই তনু আপন মনে বসে বসে আসিফের কথাগুলো ভাবতে লাগলো। আসিফ 1 মিনিটের মধ্যে এতটা বদলে গেল যে তনুকে, তার ভালোবাসার মানুষটিকে সন্দেহ করতে শুরু করে দিল। আজ সন্দেহ করছে, 2 দিন পর তো সরাসরি বলবে অন্য পুরুষের সাথে তনুর বাজে সম্পর্ক আছে। তনু কথাটা ভাবতেই তার কলিজাটা কেঁপে কেঁপে উঠল। ভালোবাসার মানুষটি যখন এমন ভাবে অযথা মিথ্যা সন্দেহ করে, তখন বুকের ভেতর কেমন করে সেটা শুধুমাত্র একটা নারীই জানে। রাতের দিকে আসিফ বাড়ি ফিরল। আসিফ বাড়ি ফিরে এসে সোজা নিজের রুমে চলে আসলো। রুমে এসে আসিফ দেখতে পায় তনু বসে বসে নিজের চোখের জল ফেলছে। তনুকে কান্না করতে দেখে আসিফের বুকের মাঝে চিনচিন ব্যথা করে উঠল। আসিফ তনুর কাছে এগিয়ে এসে তনুর পাশে বসলো। তনুর মাথার উপর নিজের হাত রেখে মৃদু কণ্ঠে আসিফ তনুকে উদ্দেশ্য করে বিচলিত কণ্ঠে বলল, এ কি তনু, কাঁদছো কেন? কি হয়েছে তোমার? আমায় বলো। কিছু না, আমি খারাপ মেয়ে, আমার সাথে দয়া করে কথা বলিও না। তুমি খারাপ মেয়ে মানে? কে বলেছে তুমি খারাপ? জাস্ট নামটা বলো আমায়, তার গলার টুটি চেপে ধরবো আমি। নামটা বলো শুধু। ফাজলামি করো না, আমার মন মানসিকতা এমনিতেই খারাপ হয়ে আছে, প্লিজ আমায় একটু একা থাকতে দাও। আমি তোমার সাথে মজা করতে যাব কেন? আমি যা বলেছি সত্যই বলেছি। বলো, কে তোমায় কি বলেছে? জানো না কে কি বলেছে? আমি তো খারাপ মেয়ে, আমার শরীরে অন্য ছেলেরা হাত দিয়েছে, আমার শরীর স্পর্শ করে আমায় অপবিত্র করে দিয়েছে, আমার সব কিছু বড় করে দিয়েছে। তনুর কথাটা শুনে আসিফ ঠিক বুঝতে পারে যে তনু আসিফের কথাটার কারণে কষ্ট পেয়েছে। তবে আসিফ তো কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে কথাটা বলেনি, তবে তনু তো অন্য কিছুই ভেবে নিয়েছে। আসিফ তনুর দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে তনুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তুমি না আসলে একটা বাচ্চা মেয়ে। আমার কথার মানেটা তুমি ঠিক বুঝতেই পারোনি। আমি তোমার কথার মানে কেন বুঝতে পারবো না? ঠিক বুঝতে পেরেছি। আসলে কি বলতো, তুমি আমায় বিশ্বাস করতে পারো নাই। আমার শারীরিক গঠন দেখে আমায় নিয়ে বাজে মন্তব্য করেছো তুমি। তুমি আমায় ভালোই বাসনি। বোকা মেয়ে একটা। আমি তোমায় বিশ্বাস করব না কেন? আর আমি তো তোমার বুকে থাকা তিলটার কথা বলেছিলাম। আরে পাগলি মেয়ে, আর তুমি কি সব ভেবে নিয়েছো? আমি তো সবসময় তোমার বুকের ওই তিলটা ধরে নেড়ে থাকি। তো তুমি আবার আমার নামটা বললেই তো হতো। সবসময় শুধু উল্টাই বোঝো তুমি। মানে তুমি ততক্ষণ আমার বুকের তিলটা নিয়ে কথা বলেছো, আর আমি কি না? জি ম্যাম, আমি তিল নিয়েই কথা বলছিলাম। তুমি কি ভেবেছো সেটা বলো। আমি আর কি মনে করব? কিছু না, বাদ দাও ওসব। হুম, বলতেই হবে। বলো আমাকে, না হলে কিন্তু আমি আর ছাড়ছি না তোমায়। বলো বলো, তাড়াতাড়ি বলো। আরে ধুর, তুমিও না, আমি ওটাই ভেবেছি যেটা মনে হয়েছে। ছি ছি ছি, তুমি আমায় এতটা ফাজিল ভাবো? আমি তো নিজের কানকেও বিশ্বাস করতে পারছি না যে তুমি আমায় নিয়ে এসব ভাবো। আমি কেন তোমাকে নিয়ে বাজে কথা বলবো, তাও আবার এইসব বিষয় নিয়ে? সরি, আমার বোঝায় ভুল ছিল। সরি, তুমি রেগে যেও না। না, এমন করে বললে তো হবে না। আমি অনেক রেগে গেছি। সো আমার রাগ ভাঙানো এতটা সহজ হবে না। আসিফ কথাটা বলতেই নিজের গাল ফুলিয়ে নিল। আসিফ গাল ফোলাতেই তনু খিলখিল করে হেসে ফেলল। তনুর ঠোঁটের কোণে এই হাসিটা দেখলেই আসিফের মন প্রাণ শান্ত হয়ে যায়। এক অদ্ভুত আনন্দ লাগে তার বুকের মাঝে। আসিফ তনুর মুখের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। এই হাসিটার মায়ায় পড়ে গেছে আসিফ। আসিফ তনুর হাসি দেখে নিজেও হেসে ফেলল।
আসিফকে হাসতে দেখে তনু মৃদু কণ্ঠে আসিফকে উদ্দেশ্য করে বলল, আই ফাজিল, তুমি এমন করে গাল ফুলিয়ে রাখো কেমন করে? তোমার এই গাল ফুলানো দেখে আমার ভীষণ হাসি পায়। তোমাকে হাসানোর জন্যই তো আমি এমন গাল ফুলিয়ে রাখি, যাতে করে তোমার ঠোঁটে একটু হাসি ফোটে। আমি তোমার ঠোঁটের ওই মিষ্টি হাসির প্রেমে পড়ে যাই বারংবার, তাই সবসময় তোমাকে হাসানোর চেষ্টাটাই করি। আচ্ছা, এতটা পাগল কেন তুমি? তোমার এই পাগলামিগুলো আমার মনকে ব্যাকুল করে। তোমার প্রতি ভালোবাসাটা আরো কয়েক গুণ বাড়িয়ে দেয়। তাই নাকি? তাহলে আমার বুকটাকে এখনো শূন্য করে কেন রেখেছো? এসো না, একটু কাছে এসো না প্লিজ। এই বুকটাকে একটু শান্ত করে দাও, ভালোবাসা দিয়ে ভরিয়ে দাও আমায়। আসিফ তনুর সামনে নিজের 2 হাত বাড়িয়ে দিতেই তনু দৌড়ে চলে আসে আসিফের বুকে। আসিফকে শক্ত করে জড়িয়ে ধরে তনু ভালোবাসা নিতে থাকে। আসিফের বুকে আছে তনুর জন্য গভীর ভালোবাসা, যে ভালোবাসার পরশ তনুকে বারবার রাঙিয়ে দেয়। আসিফ তনুকে শক্ত করে নিজের বুকে জড়িয়ে নিয়ে তনুর কপালে ভালোবাসার পরশ এঁকে দিল। তনু নিজের চোখ জোড়া বন্ধ করে গভীরভাবে আসিফের ভালোবাসা অনুভব করলো। একটা ভালোবাসার সম্পর্ক একদিনে তৈরি হয় না। ভালোবাসা তখনই মজবুত হয় যখন একে অপরকে বিশ্বাস করতে পারে। বিশ্বাসের উপর ভর করেই ভালোবাসা পূর্ণতা পায়। যদি বিশ্বাস গাঢ় না হয় তবে ভালোবাসা টিকে থাকতে পারে না। তাই কাউকে ভালোবাসার পূর্ব শর্ত হলো বিশ্বাস করা। বিশ্বাস ছাড়া কোনো সম্পর্ক টিকে থাকতে পারে না। খানিক সময় আসিফ তনুকে নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে রাখার পর তনু আসিফকে উদ্দেশ্য করে বলে উঠল, এই, আর কতক্ষণ আমায় তোমার বাহুডোরে বন্দি করে রাখবে? এবার তো ছাড়ো। জানো আমার কত কাজ পড়ে আছে। কি কাজ পড়ে আছে শুনি? আমি আমার আদরিনীটাকে এখন কিছুতেই ছাড়বো না। কে কি করে আমিও দেখব। ফাজলামি করো আমার সাথে। ফাজিল, ছাড়ো বলছি। খাবার খাবে না নাকি? খাবার তো আমি খাবোই সোনা, তবে এই খাবার না, অন্য খাবার। আসিফ কথাটা বলতেই তনুর দিকে তাকিয়ে দুষ্ট একটা হাসি দিল। তনু বুঝতে পেরে গেল আসিফ কি খেতে চাইছে। কিন্তু সবকিছুর তো একটা সময় থাকে, তাই না? আসিফ তো সারা দিন দুষ্টুমি করতে চায়, এটা তো আর করতে দেওয়া যায় না। তনু আসিফের কথা শুনে মুচকি হাসি দিয়ে বলল, সরি জনাব, এখন ডিনার টাইম, সো কোনো প্রকার দুষ্টু চিন্তা মাথায় না নিয়ে এসে চলুন খাবার খেয়ে নিই। আরে, আমার কোনো দুষ্ট চিন্তা নাই। আমার মাথায় তো শুধু ভালো চিন্তা আর ভালো চিন্তা। আমি শুধুমাত্র তোমার বুকে থাকা তিলটাকে দেখব, আর কিচ্ছু করব না। ট্রাস্ট মি, আর কিচ্ছু করব না। আমায় কি বোকা পেয়েছো তুমি? তুমি তিল দেখার কথা বলে কি না কি করে বসবে? আমি এমন ধোকা আগেও খেয়েছি, সো আর না। আরে ধুর পাগলি, এবার প্রমিস করছি আমি কিচ্ছু করব না তোমাকে। শুধুমাত্রই তিলটা দেখব, আর কিচ্ছু করব না, বললাম তো রে বাবা। সত্যি তো? শুধু দেখবে, আবার পরে বলবে না তো একটু ছুঁয়ে দেখতে ইচ্ছে করছে? না, একদমই না। আমি শুধু তোমাকে একটু দেখব, আর আলতো করে শুধু একটু ছুঁয়ে দিব আর কি তোমার তিলটাকে। এর বেশি আর কিচ্ছু করব না, কথা দিলাম তোমাকে। যাও, তোমায় এবার বিশ্বাস করলাম। যদি তুমি কোনো বাজে কাজ করো না, দেখো আমি কি করি। ঠিক আছে, দেখো তুমি। এবার তো জামাটা খোলো। এই, আমি খুলবো কেন? খুলবে তো তুমি। আমি জামা খুলতে পারবো না, আমার লজ্জা লাগছে। আচ্ছা ঠিক আছে, তুমি খুলো না, আমি নিজেই খুলে নিচ্ছি। আসিফ তনুর চোখের দিকে তাকাতেই তনু লজ্জায় নিজের চোখ নামিয়ে নিল। আসিফ বেশ বুঝতে পারছে যে তার আদরের বউটার ভীষণ লজ্জা লাগছে। এত আদর করার পরেও সে তনুর লজ্জা ভাঙিয়ে দিতে পারল না। আসিফ আলতো করে নিজের ঠোঁটজোড়া বাঁকিয়ে নিয়ে তনুর বুকের উপর থাকা ওড়নাটা নিজের হাতে নিয়ে নিল। তনুর বুকটা এখন আসিফের সামনে অর্ধ উন্মুক্ত। এই অর্ধ উন্মুক্ত বুকটা দেখে আসিফের ইচ্ছে শক্তিটা যেন আরো তীব্র আকার ধারণ করলো। আসিফ আর অপেক্ষা করতে পারছে না তনুর বুকে থাকা কালো তিলটাকে দেখার জন্য। কালো তিলটা দেখা তো শুধুমাত্র একটা বাহানা মাত্র। আসলে তো আসিফ চাইছে তার ভালোবাসার মানুষটিকে আদর করতে। তনুকে আদর করার নেশাটা যেন আসিফকে আরো ব্যাকুল করে দিচ্ছে। আসিফ ধীর গতিতে তনুর কোমরের কাছে নিজের হাত দিয়ে গিয়ে দুম করে তনুর কোমর ধরে হ্যাচকা টান দিয়ে তনুকে নিজের বুকের উপর নিয়ে এলো। তনুর আসিফের বুকের সাথে ধাক্কা খেতেই তনু খানিকটা চমকে যায়। আসিফ তনুর রসালো ঠোঁটের দিকে দৃষ্টিপাত করে নিজের ঠোঁটজোড়া নিয়ে তনুর ঠোঁটজোড়া আঁকড়ে ধরে। তনু আসিফের ঠোঁটের পরশ পেতেই যেন নিজেকে আর আটকে রাখতে পারছে না। আসিফের সাথে সমান তালে সেও রেসপন্স করতে লাগলো।
আসিফ তনুর রেসপন্স পেতেই আরো উন্মাদ হয়ে গেল। পাগলের মতো আসিফ তনুর ঠোঁটের উপর ভালোবাসার পরশ এঁকে দিতে লাগলো। খানিক সময় চুমু খাওয়ার পর আসিফ তনুর জামাটা খুলে ফেললো। আসিফ তনুর জামাটা খুলে ফেলতেই পাগলের মতো তনুর বুকের উপর নিজের ঠোঁটজোড়া ছুঁইয়ে দিয়ে চুমু খেতে লাগলো। আসিফের উন্মাদনা দেখে তনুও নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারল না। তনু আসিফের মাথাটা নিজের বুকের উপর চেপে ধরে মৃদু চিৎকার করে উঠল। তনুর সারা শরীর আসিফের স্পর্শে কাঁপছে। আসিফ তনুর এই মৃদু কম্পনে আরো বেশি ব্যাকুলিত হয়ে পড়ে। নিজের মধ্যে আর কেউ থাকতে পারেনি। দুজন উন্মাদ হয়ে গেল আদর ভালোবাসা আদান প্রদানের জন্য। প্রায় ঘন্টাখানেক পর আসিফ ক্লান্ত হয়ে তনুর বুকে মাথা রেখে শুয়ে পড়ল। আসিফ ক্লান্ত হয়ে তনুর বুকে শুয়ে পড়তেই তনু মুচকি হেসে আসিফকে উদ্দেশ্য করে আদরে গলায় বলতে লাগলো, কি জনাব, এতক্ষণ পর আপনার হলো? আমি তো ভেবেছি আজকে আপনার শেষ হবেই না। এত তাড়াতাড়ি শেষ করে দিলে যে? বলো কি, খুব তাড়াতাড়ি শেষ করে দিয়েছি আমি? আচ্ছা চলো আবার একটা গেম খেলে নেই। এবার বেশ ভালো করেই করব, আর অনেক পরে ছাড়বো। পাগল হয়ে গেলে নাকি? এখন আবার করবে মানে? একদম বাজে কথা বলবে না। আমার শরীর প্রচুর ব্যথা হয়ে আছে। এখন আবার করলে আমি মরেই যাব। আরে পাগলি, কিচ্ছু হবে না। যত করবে তত মজা পাবে। একটু আদর করতে চাই, আর তুমি কিনা আদর করতে বারণ করছো। এটা কি ঠিক? তুমি বলো। এটাই ঠিক। আর একবার যদি আদর করার কথা বলো তো তোমার খবর আছে বলে দিচ্ছি। এখন চলো, ফ্রেশ হয়ে নিতে হবে। ডিনার তো করা লাগবে, তাই নয় কি? হুম, তুমি আমার কষ্টটা কখনোই বুঝলে না। একটু আদরও করতে দিলে না আমায়। আদর করায় কাজ নেই। এখন চলো ফ্রেশ হয়ে নেই। তাছাড়া এখন তো আবার খাবার খেতে যেতে হবে। আর যদি লেট হয়ে যায় তবে আম্মু কিন্তু বকা দিবে। হুম, সব সময় শুধু অজুহাত দেখাতে থাকো তুমি। এমন করাটা আমার একদম পছন্দ নয়। আহ, তাই নাকি সোনা? তিল লেখার নাম করে যে আদর করলে সেটা কি কম কিছু নাকি? এখন নো আদর, আবার পরে আদর করব। তনুর কথাটা শেষ হতে আসিফ আলতো করে তনুর কপালে নিজের ঠোঁটজোড়া ছুঁয়ে দিল। আসিফ তনুর কপালে ভালোবাসার পরশ এঁকে দিতেই চলে যায় ফ্রেশ হয়ে নিতে। দুজন একসাথে ফ্রেশ হয়ে নিয়ে রাতের খাবার খেয়ে নিল তারা। রাতের খাবার শেষ করে আসিফ তনুর নিজেদের রুমে ফিরে আসলো। আসিফ রুমে এসে সোজা নিজের বিছানায় চলে যায়। বিছানায় শুয়ে পড়তেই তনু আসিফকে উদ্দেশ্য করে খানিকটা ঝাড়ি দিয়ে বলল, রুমে এসেই শুয়ে পড়লে? তো কি করব? খাবার পড়তে মানুষ শুয়ে পড়ে, তাই না? শুয়ে পড়তে হয় মানে? তুমি দেখতে পাচ্ছ না তোমার স্ত্রী একা একা বসে চুল আঁচড়ে নিচ্ছে? কেমন স্বামী তুমি? একটু আদর করে ভালোবাসা দিয়ে চুলগুলো আঁচড়ে দিতে পারো না? ওরে আমার আদরের বউটারে, চুল আঁচড়ে দিতে হবে এটা বললেই তো হয় আমাকে। আমি কি বারণ করবো নাকি তোমাকে? হ্যাঁ, পাগলি মেয়ে কোথাকার। কোথায় দেখি কি কি আঁচড়ে দিতে হবে? আসো আমার কাছে আসো। আসিফ কথাটা শেষ করতেই বিছানা থেকে উঠে তনুর দিকে ছুটে এলো। তনুর কাছে এসে আসিফ আলতো করে ভালোবাসা দিয়ে তনুর চুলগুলো আঁচড়ে দিতে লাগলো। ভালোবাসা আসলেই সুন্দর। আমরা ভালোবাসতে জানি না দেখে আমাদের কাছে ভালোবাসা খানিকটা তিক্ততা লাগে। তবে যদি মন থেকে আমরা ভালোবাসতে জানি, তবে একটা সময় এই ভালোবাসাটাই আমাদের কাছে অতি মধুময় লাগে। আসিফ তনুর চুল আঁচড়ে দিয়ে তনুকে কোলে তুলে নিয়ে বিছানায় চলে যায়। বিছানায় গিয়ে তনুকে নিজের বুকে নিয়ে শান্তির ঘুম ঘুমিয়ে পড়ে। প্রিয়জনকে বুকে নিয়ে গভীর প্রশান্তি নিয়ে ঘুমাতে পারাটা সত্যিই ভাগ্যের ব্যাপার। এমন ভাগ্য সবার থাকে না। বেঁচে থাকুক এমন সব দুষ্টু মিষ্টি ভালোবাসা। মন থেকে পবিত্র ভালোবাসায় মেতে উঠুক দুটি পবিত্র মন। খুব ঠান্ডা লাগছে, আমায় একটু গরম করে দাও না প্লিজ। এই গরমের মধ্যে তোমার ঠান্ডা লাগছে মানে? শরীর ঠিক আছে তো তোমার? গরম কোথায় পেলে? দেখছো না বাইরে রিমঝিম ধারায় বৃষ্টি হচ্ছে। বৃষ্টির সময় কি গরম থাকে নাকি? তখন তো ঠান্ডা চলে আসে। ও আচ্ছা, কিন্তু আমার তো প্রচুর গরম লাগছে। সে তোমার যাই লাগুক, আমার ঠান্ডা লাগছে মানে এখন তুমি আমায় আদর করে করে গরম করবে। আফিয়া কথাটা বলতেই আসিফের দিকে এগিয়ে এলো খানিকটা। আসিফের কোলের উপর এসে দুই দিকে দুই পা দিয়ে একদম ছোট বাচ্চাদের মতো আসিফের কোলে বসলো সে। আসিফ আফিয়ার দিকে তাকিয়ে একটা রহস্যজনক হাসি দিল। আফিয়া আসিফের মুখের ওপর এমন অদ্ভুত হাসি দেখে কৌতূহলী হয়ে গেল। আফিয়া কৌতূহলপূর্ণ দৃষ্টিতে আসিফের দিকে তাকাতেই আসিফ আফিয়াকে উদ্দেশ্য করে বেসুর কণ্ঠে বলতে লাগলো, এই বৃষ্টির দিনে কিন্তু গরম গরম ভুনা খিচুড়ি আর গরুর মাংস খেতে খুব ভালো লাগে। হুম, সেটা তো ঠিকই আছে, কিন্তু আর কিছু খেতে ভালো লাগে না তোমার?
আর কি খাবো? আমার তো সবকিছুতেই ভালো লাগে। হুম, তাহলে একটু আদর করো না, আমার কোমরের উপর একটু হাত বুলিয়ে দাও। হুম। আচ্ছা শোনো আফিয়া, আমি একটু বাইরে বের হবো এখন। আমার একটু কাজ আছে, বুঝতে পেরেছো? আর সেটা শেষ করে নিয়ে আমাকে আবার তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। আসিফের কথাটা শুনে আফিয়ার মনটা বিষণ্ণ হয়ে উঠল। আজ তো অফিসের কোনো কাজ নেই, অফ ডেতে আবার কিসের কাজ? আফিয়া মুখটা ফ্যাকাশে করে আসিফকে উদ্দেশ্য করে বলল, আজ তো তোমার অফ ডে, অফ ডেতে আবার কিসের কাজ? আজ কোনো কাজের কথা আমি শুনতে চাই না। আমার আদর চাই, তুমি আমায় এখন আদর করবে। ধুর, তুমি জানো আমার সারাদিন কত কাজ থাকে। আমি এখন আদর করতে বসে পড়লে কেমন করে হবে? আমার কাছে আমার কাজটা খুব গুরুত্বপূর্ণ। তোমার কাছে তোমার কাজটা কি আমার থেকেও বেশি গুরুত্বপূর্ণ? দেখো না আজকে এই রোমান্টিক ওয়েদারটা, এত সুন্দর একটা ওয়েদার, তোমার মনের মধ্যে কি কিছুই হচ্ছে না? মনের মধ্যে আবার কি হবে? দেখো, আমি বুঝতে পারছি তোমার এখন আদর চাই, তবে আমার এসবে এখন কোনো ইচ্ছে নাই। তাই আমি এটাকে একটু এড়িয়ে চলতে চাই। বুঝতে পারছো তো আমি কি বলছি তোমাকে? কিন্তু কেন? আমি কি তোমায় কোনোভাবে কষ্ট দিয়েছি? কেন তুমি আমার থেকে দূরে থাকার কথা বলছো? আমি কি এমন ভুল করেছি বলো? কিচ্ছু করোনি। আর না, আমি তোমার কাছ থেকে দূরে থাকতে চাইছি। আমি একটু বিজি, তাই তোমার এমন মনে হচ্ছে। ওঠো এবার, আমি এখন বাইরে যাব। আসিফ কথাটা বলতেই আফিয়াকে নিজের কোলের উপর থেকে সরিয়ে দিল। আফিয়া আসিফের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আসিফকে আজ যেন বড্ড অপরিচিত মানুষ মনে হচ্ছে আফিয়ার কাছে। যে ছেলেটা সবসময় আফিয়া বলতেই পাগল হয়ে যেত, সেই ছেলেটা আজ নিজের থেকে আফিয়াকে দূরে ঠেলে দিচ্ছে। আফিয়া বিছানার একটা কোণে নিশ্চুপ হয়ে বসে আছে। আসিফ বিছানা থেকে নেমে ফ্রেশ হয়ে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। আসিফ চলে যেতেই আফিয়া আপন মনে ভাবতে লাগলো, হঠাৎ করে আসিফ এতটা বদলে গেল কেমন করে? কি কারণে আসিফ নিজেকে এতটা চেঞ্জ করে নিয়েছে? আসিফের সাথে আফিয়ার তো কোনো দিন কোনো কিছু নিয়ে ঝামেলা হয়নি। ভালোবাসার সম্পর্কের পর তাদের সম্পর্ক বিয়েতে গিয়ে পূর্ণতা পায়। আসিফ বাড়ি থেকে বেরিয়ে সোজা চলে যায় নিজের অফিসে। আজ যদিও অফ ডে, তবে অফিস ছাড়া আর এমন কোনো জায়গা নেই যেখানে গিয়ে আসিফ সবটা ভুলে থাকতে পারে। আসিফ এখন নিজেকে সবার থেকে একটু আড়াল রাখতে ভালোবাসে। কারোর কাছে গিয়ে নিজের অনুভূতি প্রকাশ করার মতো ইচ্ছে আসিফ আর পায় না এখন। আসিফ অফিসে আসতেই দেখতে পায় অফিসের কলিগ আহাদকে। আহাদ আর আসিফ একসাথে কাজ করে, আর তাদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে। আসিফ নিজের ডেস্কে এসে বসতেই আহাদ চলে আসে আসিফের কাছে। আসিফের কাছে এসে আবার আসিফকে উদ্দেশ্য করে বলে, কি হলো জনাব? আজ অফ ডে তো কাজে ফিরে এলেন, তাও আবার এমন একটা রোমান্টিক ওয়েদারে। ব্যাপার কি? রোমান্টিক ওয়েদার মানে? কাজের থেকে জরুরি আর কি হতে পারে? তাছাড়া আমার মুড অফ থাকলে আমি বেশি বেশি কাজ করি। আর সেটা তো আপনি নিজেও জানেন, তাই না? জি, সেটা তো জানি, কিন্তু হঠাৎ করে আবার আপনার মুড অফ হলো কেমন করে? মানে, ভাবির সাথে কি ঝগড়া হয়েছে নাকি? আরে না, সব বিষয়ে যে আপনার ভাবি থাকবে এমন কোনো ব্যাপার নেই। আচ্ছা, সেসব ছাড়ুন, চলুন কাজ করি। আসিফের থেকে কোনো কিছু জানার ইচ্ছে ছিল আহাদের, তবে আসিফ নিজের বিষয়কে বলতে অতটা কমফোর্টেবল ফিল করে না। সব সময় আসিফ নিজেকে একটু অজানা রাখতে চায়। আর আসিফের কথার ধরন দেখে আহাদ বুঝতে পারে যে আসিফ কথা বলতে অনিচ্ছুক। তাই আহাদও আসিফকে জোর করেনি। অফিসে কাজ শেষ করছে, আসিফ কাজ করছে আর আফিয়ার কথা ভাবছে। আফিয়াকে সে যদিও নিজের থেকে বেশি ভালোবাসে, তবে কোনো একটা কারণে আফিয়ার সাথে আসিফের মনোমালিন্য হয়েছে। আসিফ সব সময় আদর পাগল একটা ছেলে। আফিয়ার সাথে ফ্লার্ট না করতে পারলে বা আফিয়াকে নিজের কাছে না পেলে আসিফের যেন একটুও ভালো লাগে না। আজ যে আফিয়াকে নিজের কাছে যেতে চায় না আসিফ। অফিস শেষ করে বিকেলের দিকে আসিফ নিজের বাড়ি ফিরল। বাড়ি ফিরে আসতেই আসিফ কলিং বেল বাজালো। কয়েক মুহূর্ত সময় যেতেই আফিয়া এসে দরজা খুলল। আফিয়া দরজা খুলতেই আসিফ রুমের মধ্যে হনহন করে চলে যায়। আফিয়ার দিকে একটিবার দৃষ্টিপাতও করলো না আসিফ। আফিয়া দরজা বন্ধ করে আসিফের পেছন পেছন চলে আসলো। আসিফ ফ্রেশ হয়ে রুমে ফিরে আসতেই আফিয়া আসিফকে উদ্দেশ্য করে ভীষণ কর্কশ কণ্ঠে বলল, সারাদিন ধরে কোথায় ছিলে? জানো কতগুলো কল করেছি আমি, একটা ফোনও পিক করনি। কি করতে চাইছো একটু খোলাসা করে বলবে? কোথায় ছিলাম মানে? আমি তো অফিসেই ছিলাম, আর ফোনটা সাইলেন্ট ছিল বলে খেয়াল করিনি। তাই নাকি? আচ্ছা আমায় এটা বলো যে তোমার ফোন কেন সাইলেন্ট থাকবে?
যদি আমার কোনো বিপদ হয়ে যেত তবে সাধারণ যে একটা কল করব তারও তো উপায় নেই। তোমার কোনো বিপদ কেন হতে যাবে? আল্লাহ আছেন, তিনি তোমার সব বিপদ আপদ কাটিয়ে দিবেন। শাট আপ আসিফ, আমার মাথাটা গরম করিও না। আমি যেটা প্রশ্ন করছি সেটা সোজা সোজা উত্তর দাও। তুমি কি করতে চাইছো সত্যি করে বলো আমায়। আরে বাবা, সেই কখন থেকে বলে যাচ্ছ যে আমি কি করতে চাইছি? আমি কি করছি সেটা তো বলবে নাকি? কি করেছো সেটা তুমি জানো না? কি করার বাকি রেখেছো সেটা তুমি এখনো জানো না? দেখো আফিয়া, আমার মাথা গরম করিও না। আর আমি তোমার সাথে এমন কিছুই করিনি যার কারণে তুমি আমাকে প্রশ্নবিদ্ধ করতে পারো। অযথা ঝামেলা করবা না বলে দিলাম। আমি ঝামেলা করছি? আমি নাকি তুমি নিজেই ঝামেলা করছো? আসিফ, তোমার এই পরিবর্তন আমায় কষ্ট দিচ্ছে, একটু তো বোঝো। আমি যদিও বদলে যাইনি, তবুও যদি তোমার মনে হয় যে আমি বদলে গেছি, তবে সেটার জন্য একমাত্র তুমিই দায়ী। আমি দায়ী মানে? কি করেছি আমি বলতে পারো? আমি তো জানি না আমি কি এমন অপরাধ করেছি যার কারণে আমায় এতটা কষ্ট পেতে হচ্ছে। প্লিজ আসিফ, বলে দাও কি করেছি আমি। আমি বিশ্বাস করো এসব আর নিতে পারছি না। প্লিজ আসিফ, বলো একটু। মজা করছো আমার সাথে? ভুলে গেছো সেই দিনগুলোর কথা, যেগুলো আমি নিজের ইচ্ছাগুলো তোমার কাছে প্রকাশ করে বারংবার লজ্জিত হয়েছি, অবহেলিত হয়েছি আমি। আমার ইচ্ছেগুলোর কোনো মূল্য দাওনি তুমি। ভুলে গেলে সেই দিনগুলোর কথা? আসিফ, তুমি সেই দিনগুলোর কথা এখনো মনে রেখে দিয়েছো? তুমি তো জানোই আমার মাথা গরম হয়ে যায়, আমি হুট করেই ওভার রিয়েক্ট করে ফেলি, আর তার উপর সেটা নিয়ে কষ্ট পাই। ওই দিনগুলোতে তো আমারও ভীষণ কষ্ট হয়েছে। আমিও কষ্ট পেয়েছি তোমার আবদার পূরণ করতে না পেরে, কিন্তু আমি নিজের রাগের কাছে পরাস্ত হয়েছি বারবার। আর তার থেকেও বড় কথা হলো, আমি তো তোমার থেকে ক্ষমা চেয়েছো, সেটাই তো বলতে চাইছো তুমি নাকি? আচ্ছা ঠিক আছে, আমি তো তোমায় ক্ষমা করে দিয়েছি, একদম মন থেকে ক্ষমা করে দিয়েছি। আর কি চাই তোমার? হুম, ক্ষমা করনি। যদি ক্ষমা করে দিতে তবে আমাদের মাঝে আজ আর এই বিষয়টা আসতো না। এই বিষয়টা এসে আমাদের মধুর সম্পর্কের মাঝে কোনো প্রকার তিক্ততা সৃষ্টি করতে পারতো না। আচ্ছা শোনো, এই টপিকটা কিন্তু আমি টেনে হিচড়ে নিয়ে আসছি না, বরং তুমি নিজে এই টপিকটাকে বারবার টেনে হিচড়ে নিয়ে আসছো। আমি তো সেই কথাগুলো অতীত ভেবে বাদ দিয়ে দিয়েছি, আর সেই সাথে বাদ দিয়েছি তোমার প্রতি আমার দুর্বলতা। এখন আমি আছি, বেশ আছি, নিজের মতো করে ভালোই কাটছে আমার। আসিফের কথার বিপরীতে আফিয়া কি বলবে সেটা যেন সে ভেবে পাচ্ছে না। আফিয়া আসিফের দিকে অশ্রুসিক্ত চোখ নিয়ে তাকিয়ে আছে। স্বামীর কাছে স্ত্রীর যদি হাজারটাও অপরাধ থাকে, তবে স্বামীর কর্তব্য হলো স্ত্রীকে ক্ষমা করে দেওয়া। আসিফ হয়তো আফিয়াকে ক্ষমা করতে পারছে না, আর সেই কারণেই আফিয়ার চোখের কোণে জল এসে উকি দিয়েছে। আফিয়া আসিফের দিকে তাকিয়ে থাকতেই আসিফ আফিয়াকে উদ্দেশ্য করে বলল, দেখো, অনেক হয়েছে। আমি আর চাইছি না আমাদের মধ্যে আর কোনো ঝামেলা হোক এই বিষয়টা নিয়ে, আর কোনো তর্ক বিতর্ক হোক, সেটা আমি চাই না। আমি যেমন তোমার উপর থেকে নিজের আসক্তি কমিয়ে ফেলেছি, ঠিক তুমিও আমার উপর থেকে তোমার আসক্তিটাকে কমিয়ে নাও, বুঝছো? এতে আমাদের দুজনের জন্যই মঙ্গল হবে। আসিফের কথাটা শুনে আফিয়া একটা দীর্ঘশ্বাস ফেলল। আফিয়া নিজের ভালোবাসার অধিকারটা এত সহজে ছেড়ে দিবে এমন মেয়ে আফিয়া নয়। আফিয়া যেমন ভালোবাসার জন্য লড়াই করতে জানে, ঠিক তেমনি ভালোবাসাটা জোর করে আদায়ও করতে জানে। আফিয়া দীর্ঘশ্বাস ফেলে আসিফের দিকে তাকিয়ে বাঁকা একটা হাসি দিয়ে আসিফকে উদ্দেশ্য করে বলল, সবটা কি তোমার ইচ্ছা মতো হবে নাকি? তুমি বলবে আর আমি শুনবো, এমন তো কোনো মানে নেই। আমি আমার ভালোবাসার অধিকার এত সহজে ছেড়ে দিব সেটা তুমি ভাবলে কেমন করে? সবকিছু কি এতটাই সহজ নাকি? কঠিন হবে কেন? আর কঠিন হবার মতো তো আমি এমন কিছুই বলি নাই। আসিফ কথাটা শেষ করতেই আফিয়া আসিফের উপর ঝাঁপিয়ে পড়ল। আসিফের শার্টের কলার চেপে ধরে আফিয়া চিৎকার করে কান্না ভেজা কণ্ঠে আসিফকে উদ্দেশ্য করে বলতে লাগলো, শোনো, অনেকটা সময় ধরে আমি তোমার বাজে কথা সহ্য করেছি। আমি আর একটাও বাজে কথা তোর থেকে শুনতে চাই না। তুই আমায় ভালোবাসিস কি না সেটা বল। আরে আফিয়া, কি হয়েছে তোমার? এমন করছো কেন? মাথা ঠান্ডা করো প্লিজ। না, করতে পারছি না ঠান্ডা। আমি আমার ভালোবাসা চাই। আমি আমার প্রিয় মানুষটির আদর চাই। তার মাঝে আমি নিজেকে ডুবিয়ে রাখতে চাই। আমি আমার অতীতের কথা নয়, বর্তমান নিয়ে ভাবতে চাই। চাওয়ার তো অনেক কিছুই আছে, তবে পূর্ণতার কথা চিন্তা করলে সব মিছে মনে হয়। চুপ কর তুই। আজ তুই মাথা ঠান্ডা করে ভেবে আমায় নিজের সিদ্ধান্ত বল। তুই আবার আমার আগের আসিফ হবি নাকি আমার মতো মুখ দেখবি? যেটা তুই বলবি সেটাই হবে।
বিশ্বাস কর আসিফ, তোর এই অবহেলাগুলো আমি সহ্য করতে পারছি না আর। প্লিজ আমায় একটিবার মন থেকে ক্ষমা করে দে, প্লিজ। আফিয়া কথাটি শেষ করতেই সাথে সাথে কান্নায় ভেঙে পড়ল। আসিফের শার্টটা চোখের জলে ভিজিয়ে ফেলেছে আফিয়া। বুকের মাঝে জমে থাকা সকল কষ্ট যেন আজ প্রকাশ করছে আফিয়া। কোনো বাধা আজ সে তোয়াক্কা করতে পারছে না। নিজের জীবনের থেকেও যে মানুষটিকে সে বেশি ভালোবেসেছে, আজ সেই মানুষটি তার থেকে এতটা দূরে চলে যাচ্ছে। কেমন করে সহ্য করবে সে? প্রিয়জনের বদলে যাওয়ার রূপটা যেন মৃত্যুর সমান কষ্ট দেয়। আফিয়ার মন প্রাণ যেন পুরো ছাই হয়ে গেছে এই কয়েকদিনে। আফিয়া আগের আসিফকে চাইছে ভীষণ। সেই আসিফের সবটা জুড়ে শুধু আফিয়াই ছিল। আসিফের সকল পাগলামিতে আফিয়া ছিল। আফিয়া কান্না করছে আসিফের বুকে মাথা রেখে। আসিফ যেন আফিয়ার চোখের জল আর সহ্য করতে পারছে না। একটা পর্যায়ে আসিফ বাধ্য হলো নিজের জেদ থেকে সরে আসতে। আফিয়ার মাথাটা নিজের বুকের সাথে শক্ত করে চেপে ধরে আসিফও নিজের চোখ থেকে কয়েক ফোঁটা নোনা জল ছেড়ে দিল। ভালোবাসা পারে না এমন কোনো কাজ নেই। হৃদয়ের গভীর থেকে যে ভালোবাসা আসে সেটা কোনোভাবেই আটকানোর ক্ষমতার কারোর মধ্যে নেই। আসিফ আফিয়াকে জড়িয়ে ধরে মলিন কণ্ঠে বলতে লাগলো, এই পাগলি, কে বদলে গেছে? হ্যাঁ, আমি তো তোমার পাগল হয়ে আছি আর থাকবো সারা জীবন। শোনো, আমায় ছেড়ে যাওয়ার কথা কখনো বলবা না, আর আমাকে ছেড়ে যাওয়া চলবে না, এই আমি বলে দিচ্ছি তোমাকে। এই কথাটা আমি শুনতে চাইনি। আমি মন থেকে তোমার কাছ থেকে ক্ষমা চাইছি। আমায় ক্ষমা করে দাও, প্লিজ। তোমার করা কোনো ভুল আজ থেকে আর আমার মনে থাকবে না। আর ক্ষমা করার কথা তো অনেক পরে। আমি আর কখনো জেদ ধরে বসে থাকবো না। ভালোবাসা দিয়ে নিজের বুকের মধ্যে সবসময় জড়িয়ে ধরে রাখবো তোমায়। আসিফ কথাটা শেষ করতেই আফিয়ার কপালে নিজের ঠোঁট জোড়া ছুঁয়ে দিল। আসিফের ঠোঁটের পরশ অনেকদিন পর আফিয়া নিজের কপালের উপর পেল। নিজের মনটা আজ ভীষণ শান্ত লাগছে তার। ভালোবাসার প্রিয়জনের ভালোবাসার স্পর্শ যেন আফিয়ার মনকে রাঙিয়ে দিয়েছে। আফিয়া আসিফকে উদ্দেশ্য করে মৃদু হেসে বলল, শুধু কি ওই ঠোঁটজোড়া আমার কপালকে স্পর্শ করবে, আমার ঠোঁটকে ছুবে না? ওরে আমার আদর পাগলি বউটারে, এই ঠোঁট জোড়া যে তোমার ঠোঁটের পরশ পেতে চায়, সেটা কি তুমি বুঝতে পারো না? দেখতে পাও না তুমি? এই দিক দাও তোমার ঠোঁট দুটো, আমি ভালোবাসার পরশ এঁকে দেই। হুম, দিব না কিছু, আমার লজ্জা করছে ভীষণ। ও মা, তাই? এত এত আদর করে লজ্জা ভাঙিয়ে দিলাম, তারপরও লজ্জা কাটছে না? ওয়েট, তোমায় আরো আদর করতে হবে দেখছি। আসিফ কথাটা শেষ করার পূর্বেই ভীষণ শব্দ করে একটা বাজ পড়ল। বাজ পড়ার শব্দ কানে আসতেই আফিয়া ভয় পেয়ে আসিফকে শক্ত করে জড়িয়ে ধরল। আফিয়া জড়িয়ে ধরতেই আসিফের মনের মধ্যে একটা শিহরণ খেলে গেল। এই শিহরণের মানে আসিফের জানা। আসিফ আলতো করে আফিয়ার কোমরের উপর হাত রেখে আফিয়াকে নিজের দিকে আরো শক্ত করে টেনে নিল।